ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁয়েছে। ল্যাপটপের শীতল আলো নিভে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু মাহিরের চোখে তখন উষ্ণতার সমুদ্র। তার সমস্ত চিন্তা জুড়ে শুধু এক নাম, বর্ণা। বর্ণা, যার নামে যেন মিশে আছে লাজুক হাসি আর স্নিগ্ধতার স্পর্শ। গত কয়েক মাস ধরে অফিসের করিডোরে, ক্যান্টিনের ভিড়ে তার প্রতিটি পদক্ষেপ যেন মাহিরের জীবনে এক নতুন কাব্য লিখেছে। এই নীরব প্রেমের ভার আর বইতে পারছে না সে। আজ সে তার মনের সব কথাই বলবে, অক্ষর দিয়ে আঁকবে তার হৃদয়ের গভীরতম অনুভূতি। আমার প্রিয়তমা, তোমার এই চোখের চাহনি আমার জীবনের সব আধার ঘুচিয়ে দেয়। এই আবেগ আর গোপন রাখা সম্ভব নয়। আমি চাই তুমি জানো, আমার সমস্ত কবিতা, আমার সমস্ত গান শুধু তোমাকে উদ্দেশ্য করে লেখা। এইবার সাহস করে বলতেই হবে, সবটা জানাতে হবে। মাহির চেয়ার থেকে উঠে জানালার কাছে গেল। রাতের আকাশ দেখল, আকাশ ভরা তারার মতোই তার হৃদয়েও আজ অজস্র স্বপ্ন। সে মনে মনে পণ করল, আজ সে বর্ণাকে তার হৃদয়ের রানী বানানোর প্রথম পদক্ষেপ নেবে। একটি বার্তা, যা প্রকাশ করবে তার নিঃশর্ত ভালোবাসা। সে কল্পনা করল, বার্তাটি পড়ে বর্ণার মুখটা লজ্জায় লাল হয়ে উঠবে। সে হয়তো অবাক হবে, কিন্তু হাসিটাও লুকোতে পারবে না। সেই হাসির জন্যই এত অপেক্ষা। ফোনটা হাতে নিল মাহির। তার আঙুলগুলো কাঁপছে, হৃদয়ের অস্থিরতা তখন চরম সীমায়। সে চ্যাট লিস্টে গেল। তার চোখে তখন শুধু বর্ণার মুখ। আবেগের তীব্রতায় তার দৃষ্টি ছিল খানিকটা অস্পষ্ট। বর্ণার চ্যাট উইন্ডো ভেবে সে ক্লিক করে বসল তার বস বর্ষার চ্যাট উইন্ডোতে। বর্ষা, যে মাহিরের থেকে 5 বছরের বড়, যার প্রতিটি কথা তীক্ষ্ণ এবং যিনি মাহিরের কর্মজীবনের প্রধান নিয়ন্ত্রক। ভুলটা সে খেয়াল করল না। সে তখন শুধু তার মনের ভেতরের প্রেমিকের কথা শুনছে। সে দ্রুত টাইপ করতে শুরু করলো। তার কথায় তখন শুধু রোমান্টিকতা আর কবি কবি ভাব। আমি আর নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারছি না। তুমি আমার জীবনের সেই বহুল আকাঙ্ক্ষিত বসন্ত, যার আগমনে আমার প্রতিটি দিন নতুন অর্থ খুঁজে পায়। তোমার নীরবতা আমাকে প্রতি মুহূর্তে তোমার কাছে টেনেছে। আমার জীবনের প্রতিটি অনুভূতির কেন্দ্রে এখন শুধু তুমি। আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার উত্তরের অপেক্ষায় থাকব। সেন্ড বাটনটি চাপতে মাহিরের মনে হলো যেন তার বুকের সমস্ত আবেগ আলোর গতিতে মুক্তি পেল। সে ফোনটা পাশে রেখে এক গভীর তৃপ্তি অনুভব করল। তার মনে এক সমুদ্র আশা আর ভালোবাসা। সে তো জানে না, তার এই কাব্যিক প্রেমের প্রস্তাবটি ভুল করে চলে গেছে তার বস রাগী বর্ষার ইনবক্সে। বর্ষা তখন গভীর ঘুমে মগ্ন। মেসেজ টোনের সামান্য শব্দ তিনি শুনতে পেলেন না। মাহির তখন স্বপ্নের ঘোরে। সে উত্তেজনায় পায়চারি করছে, বারবার কল্পনায় দেখছে বর্ষার হাসি। সে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার প্রিয় মানুষটি উত্তর দেবে। তার রোমান্টিক হৃদয় শুধু এখন ভালোবাসার উত্তরের অপেক্ষায় বিভোর। এই অপেক্ষার যন্ত্রণা যেন তার কাছে মধুর। সে শুধু ভাবছে, আর কয়েক ঘন্টা পরেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। সেই স্বপ্নের অপেক্ষায় তার সারা রাত প্রায় নির্ঘুম কাটল। সকালের বর্ষা মেসেজটি দেখে অবাক হয়। আপনার মাথা কি ঠিক আছে মিস্টার মাহির? তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কি সব কথা বলছেন? এগুলো সব আমার মনের কথা প্রিয়তমা। আপনি কি শিওর? অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। আপনি আমার সাথে দেখা করবেন অফিসে। বস বর্ষার কাছ থেকে মেসেজ পেয়েও মাহির প্রথমে ঠিকঠাক বুঝতেই পারল না। উত্তেজনা তখন তার মন এক অন্য জগতে। অফিসে দেখা করতে বলেছেন, তার মানে তিনি আমার ভালোবাসার উত্তর দেবেন সামনাসামনি। এই ভেবেই তার বুক ধুকপুক করছিল, কিন্তু অফিসে যাওয়ার আগে একবার তার মনে হলো চ্যাটটা সেভ করে রাখা উচিত। জীবনের এই ঐতিহাসিক মুহূর্তটা তো ধরে রাখতে হবে। দ্রুত সে চ্যাট উইন্ডোটা খুলল। সে রোমান্টিক স্বীকারোক্তি, বর্ষার তীক্ষ্ণ উত্তরগুলো, আর সবশেষে অফিসে দেখা করার নির্দেশ। মাহিরের চোখ তখন ফোনের স্ক্রিনে, চ্যাট উইন্ডোর শীর্ষে, যেখানে প্রিয়তমার নাম জলজল করার কথা, সেখানে লেখা বর্ষা বস। হঠাৎ করেই যেন পৃথিবীর সমস্ত আলো নিভে গেল। ল্যাপটপের শীতলতা বা রাতের উষ্ণতা নয়, মাহিরের শীত দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে এল
তার হৃদস্পন্দন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল যেন। বিড়বিড় করে, বর্ষা, এ কি? এ তো বর্ণা নয়, এ তো বর্ষা ম্যাম, আমার বস। এক মুহূর্তে তার সমস্ত কাব্য, সমস্ত রোমান্টিকতা ধূলিসাৎ হয়ে গেল। রাতে তারার মতো অজস্র স্বপ্ন নয়, এখন তার চোখে শুধু মেঘাচ্ছন্ন ভয়। আমি আর নিজেকে তোমার থেকে দূরে রাখতে পারছি না। তুমি আমার জীবনে সেই আকাঙ্ক্ষিত বসন্ত। এই কথাগুলো সে তার রাগী কঠোর স্বভাবের বসকে লিখে পাঠিয়েছে। তার মনে পড়ল বর্ষা শেষ মেসেজটা, আপনি কি শিওর? আর তার উত্তর ছিল, অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি। মাহির ফোনটা সজোরে বিছানায় ছুঁড়ে দিল। সে বুঝতে পারল এটা তার জীবনের কোনো নতুন অধ্যায় নয়, এটা তার কর্মজীবনের চূড়ান্ত স্ট্র্যাটেজি। আমার প্রিয়তমা, তোমার এই চোখের চাহনি। বর্ষা ম্যামের চোখের চাহনি, সেই চাহনিতে তো শুধু কাজের ডেডলাইন আর ধমক থাকে। শার্ট প্যান্ট পরে যখন সে অফিসের দিকে ছুটছে, তখন তার মনে কোনো প্রেম নেই, কোনো কাব্য নেই। আছে শুধু এক তীব্র ভয় আর অনুশোচনা। সে জানে এই সাক্ষাৎ কোনো ভালোবাসার উত্তর দেওয়ার জন্য নয়, বরং তার চাকরি জীবনের টার্মিনেশন লেটার হাতে পাওয়ার জন্য। আমার প্রিয়তমা, তোমার এই চোখের চাহনি। এই কথাগুলো বর্ষার সামনে সে কিভাবে সামলাবে? এই চিন্তায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মাহির কাঁপতে কাঁপতে বর্ষার কেবিনে প্রবেশ করলো। দরজাটা সে প্রায় ফিসফিস করে বন্ধ করলো। বর্ষা তখন টেবিলের উপর ঝুঁকে একটা ফাইল দেখছিলেন। তার চোখ দুটি তীক্ষ্ণ, কপালে স্পষ্ট বিরক্তির ভাঁজ। তার চেহারায় রোম্যান্টিক বসন্তের কোনো ছাপ নেই, আছে কেবল কর্পোরেট জগতের কাঠিন্য। ফাইল থেকে চোখ না সরিয়ে শীতল কণ্ঠে, বসুন মিস্টার মাহির। মাহির ধীরে ধীরে চেয়ার টেনে বসল। তার মনে হচ্ছে যেন সে কোনো কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। গলা সামান্য কেঁপে গেল। জি জি ম্যাম। বর্ষা ফাইলটা বন্ধ করে টেবিলে রাখলেন। সরাসরি মাহিরের দিকে তাকালেন। সেই চাহনি যা মাহির কাল রাতে ভুল করে প্রিয়তমার চাহনি ভেবেছিল, তা এখন তার কাছে মৃত্যুদণ্ডের নির্দেশনার মতো মনে হলো। ঠান্ডা ও স্পষ্ট স্বরে, আপনার গতকাল রাতের মেসেজগুলো আমি দেখেছি। মাহির চোখ নামিয়ে নিল। সে শুধু একবার ভাবতে চাইল, মেঝেটা যদি এখনই দুভাগ হয়ে তাকে গ্রাস করে নিত। ম্যাম আমি দুঃখিত, আমি বলতে চাইছিলাম যে ম্যাম। কথা শেষ করতে না দিয়ে, আপনি বলতে চাইছিলেন যে আমি আপনার বহু আকাঙ্ক্ষিত বসন্ত। আমার নীরবতা আপনাকে আমার কাছে টেনেছে এবং আপনি আমাকে ভালোবাসেন। মাহিরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। প্রতিটা শব্দ যেন বর্ষার মুখে চরম উপহাসের মতো শোনালো। প্রায় ফিসফিস করে, আমার একটু ভুল হয়ে গেছে, খুব বড় ভুল। দু হাত টেবিলের ওপর রেখে একটু ঝুঁকে, ভুল? মিস্টার মাহির, আপনার কি মনে হয় এটা শুধু একটা ভুল? আপনি জানেন এই মেসেজগুলো কাকে পাঠিয়েছেন? আপনার কর্মজীবনের প্রধান নিয়ন্ত্রক কে? আপনি কর্পোরেট টিকিটের সব সীমা লঙ্ঘন করেছেন। আমি জানি ম্যাম, কিন্তু বিশ্বাস করুন, আমি আমি আসলে বর্ণাকে পাঠাতে চেয়েছিলাম। এই কথায় বর্ষার মুখটা আরও কঠিন হলো। কঠিন স্বরে, বর্ণা? আমার অ্যাসিস্ট্যান্ট বর্ণা? আপনি কি মনে করেন আমার নামটা আপনার প্রিয়তমার নামের সাথে গুলিয়ে ফেলায় আপনার এই অপরাধ কমে গেল? উল্টে তা আরও বাড়ল। আপনি আপনার সহকর্মীর সাথে রোমান্টিক সম্পর্ক তৈরি করতে চাইছেন, তা অফিসের সময় বা অফিসের প্ল্যাটফর্মে। না ম্যাম, অফিসের প্ল্যাটফর্ম নয়, এটা পার্সোনাল চ্যাট ছিল। আমি শুধু ভুল করে চ্যাট উইন্ডোটা। আপনি ভুলে যাননি মিস্টার মাহির, আপনি আপনার আবেগের বশে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন। কাল রাতে আপনার মাথায় কবিতা ছিল, কিন্তু সকালে এই কেবিনে আপনার চাকরির কথা মাথায় রাখা উচিত ছিল। এই নিন। মাহির কাঁপতে কাঁপতে কাগজটির দিকে তাকালো। এটি একটি শোকজ নোটিশ। হতবাক হয়ে, ম্যাম। আপনি এই নোটিশের জবাব দেবেন। কেন আপনার এই আচরণকে কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রচেষ্টা হিসেবে দেখা হবে না তার স্পষ্ট ব্যাখ্যা চাই। এবং আপনি যদি মনে করেন আপনার ভালোবাসার জন্য আমার দয়া হবে, তবে ভুল করছেন। মাহির অসহায় দৃষ্টিতে বর্ষার দিকে তাকালো। তার স্বপ্নের বসন্ত এখন কঠোর বাস্তবতার শীতকালে পরিণত হয়েছে। কণ্ঠে গলা পরিষ্কার করে, আমি জবাব দেব ম্যাম, কিন্তু একটা কথা। কি কথা? আমি জবাব দেব ম্যাম, কিন্তু একটা কথা। কাল রাতে আমি যখন টাইপ করছিলাম তখন আমার চোখে শুধু বর্ণার ছবি ছিল।
আপনার নয়, আমার আবেগ সত্যি ছিল, কিন্তু ঠিকানা ভুল ছিল। এই ভুলের জন্য আমি প্রস্তুত, কিন্তু আপনার উপর আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। বর্ষা কয়েক সেকেন্ড নীরব রইলেন। তার চোখে এখনো বিরক্তি, তবে খানিকটা অপ্রত্যাশিত বিস্ময় যেন উকি দিল। দীর্ঘশ্বাস ফেলে আপনার জবাব কাল সকাল 10টার মধ্যে আমার টেবিলে চাই। এখন আপনি যেতে পারেন এবং বর্ণার কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। কোনোভাবেই কোনো ব্যক্তিগত যোগাযোগ নয়। মাহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার পা তখন অবশ। আমি তোমাকে ভালোবাসি, এই 3টি শব্দের মূল্য যে তার চাকরি হতে পারে তা সে কল্পনাতেও ভাবেনি, স্বপ্নেও ভাবেনি। সে মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। তার স্বপ্নভঙ্গের শব্দ কেউ শুনতে পেল না, শুধু অনুভব করতে পারল তার অস্থির হৃদয়ের গতি। অফিস থেকে ফিরে বর্ষা সোফায় এলিয়ে পড়ল। মাহিরের পাঠানো সে মেসেজ আর শোকজ নোটিসের বিষয়টি এখনো তার মাথায় ঘুরছে। চাকরির নিয়ম কানুন আর কঠোরতা বজায় রাখলেও সে মনে মনে বিরক্ত। কেমন বোকা ছেলে! ঠিক তখনই লিভিং রুমে প্রবেশ করলেন তার বাবা বাদল সাহেব। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং মেয়েকে নিয়ে অত্যন্ত রক্ষণশীল। মুখে হাসি, হাতে এক মিষ্টির বাক্স। উৎফুল্ল স্বরে, কিরে, তোর মুখটা এমন শুকানো কেন? ফাইলপত্র ছেড়ে এবার একটু হাস। শোন, তোর জন্য দারুণ একটা খবর আছে। বিরক্তিতে কপাল কুঁচকে, কি খবর বাবা? আর ফাইল আমি ঘরে আনিনি, জানো তো। অফিসে যা হয়েছে সেটা মাথায় ঘুরছে। আরে ছাড় তো ওসব অফিসের চাপ, আসল জীবনের দিকে মন দে। তোর পাত্র দেখছি একেবারে ফার্স্ট ক্লাস। আমাদের বিজনেস পার্টনার অনিমেষ খানের ছেলে অনির্বাণ আমেরিকা থেকে এমবিএ করে এসেছে। হ্যান্ডসাম আর সব দিক দিয়ে পারফেক্ট। এই সপ্তাহে এঙ্গেজমেন্টের ডেট চাই। বর্ষা সোজা হয়ে বসলো। তার চোখে বিরক্তি এবার স্পষ্ট প্রতিবাদে পরিণত হলো। বাবা, তুমি আবার শুরু করেছো? আমি তোমাকে কতবার বলেছি এখন আমি বিয়ে নিয়ে ভাবছি না। আমার ক্যারিয়ার। মাঝপথে থামিয়ে দিয়ে গলা তুলে, ক্যারিয়ার 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 মেয়েরা কি শুধু ক্যারিয়ার নিয়েই থাকবে নাকি? তোর বয়স কত হয়েছে মনে আছে? 30 পেরিয়ে গেলি। আমার সমাজে মুখ আছে না? লোকে বলবে কি? এত টাকা পয়সা, এত ভালো বংশের মেয়ে, অথচ এখনো বিয়ে হয়নি। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে, লোকে কি বলবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই বাবা। আমি খুশি কিনা সেটা নিয়ে তোমার ভাবা উচিত। আর অনির্বাণকে আমি চিনিও না। চিনতে হবে। আমি ঠিক করেছি, ব্যাস। তোর ইচ্ছেরা সব সময় উড়ো উড়ো হয়। তুই আমার কথা শোন, অনির্বাণকে দেখবি, তোর ভালো লাগবে। সব ব্যবস্থা পাকা। আর এই শুক্রবারেই দেখা করার জন্য আসছে ওরা। হ্যাঁ বাবা, তুমি কি মনে করো আমি একটা সম্পত্তি যাকে তুমি যখন খুশি যার হাতে তুলে দেবে? আমার জীবনের সিদ্ধান্ত আমি নিব। আহত এবং রাগী স্বরে, তোর জন্য কি আমি খারাপ কিছু চাইবো? তোর ভালো মন্দ তুই বুঝিস না। বিয়েটা তোর জন্য দরকার বর্ষা। একটা বয়স আছে, এরপর সব ভালো প্রস্তাব চলে যাবে। না বাবা, এই বিয়েটা হবে না। আমি অনির্বাণকে বিয়ে করতে পারবো না। অবিশ্বাস্য চোখে তাকিয়ে, কেন পারবি না? স্পষ্ট করে বল, তোর কি সমস্যা? তোর কি কাউকে পছন্দ? বাদল সাহেব কথাটা শেষ করার আগেই বর্ষা হঠাৎ করে বলে ফেলল যে কথাটা সে নিজেও হয়তো এতটা দ্রুত বলতে চায়নি। দীর্ঘশ্বাস ফেলে ধীরে কিন্তু জোরের সঙ্গে, হ্যাঁ বাবা, আমার জীবনে একজন আছে, আমি অন্য একজনকে ভালোবাসি। বাদল সাহেব মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন। তার চোখ বড় বড় হয়ে উঠল। পুরো ঘর যেন স্তব্ধ হয়ে গেল সেই অপ্রত্যাশিত ঘোষণার ভারে। আস্তে আস্তে, বল, কে কে সে? কি করে? কোথায় ছেলে সে? কোথাকার ছেলে সে? তার নাম কি? বর্ষা চুপ করে রইল। আসলে তার কেউ নেই ভালোবাসার মানুষ। শুধু বিয়েটা এড়াতে সে মিথ্যা বলল। তার মনে তখন মাহিরের নামটা এলেও সে বলতে পারল না। এক সকালে প্রিয়তমার মেসেজ পেয়ে যে বস তাকে শোকজ দিয়েছে, সেই বসের মুখে এখন নিজের ভালোবাসার কথা বলতে গিয়ে গলা আটকে গেল। কিন্তু আসলে সে বুঝতে পারছে না আসলে তার জীবনে সত্যিই কি কেউ আছে, নাকি এই মুহূর্তে বাবাকে থামানোর জন্যই কথাটা বলা। আবেগ নিয়ন্ত্রণে এনে, তার নাম আমি এখন বলতে পারবো না বাবা, তবে আমি তাকেই বিয়ে করব, অনির্বাণকে নয়। দয়া করে তুমি এই চাপ দেওয়া বন্ধ করো। বাদল সাহেব ফোঁস করে শ্বাস পেলেন। তার রাগ তখন চরম সীমায়। টেবিলে সজোরে আঘাত করে, তোর এই ছেলে মানুষই আমি মানব না।
তোর এই ভালোবাসার নাটক আমি দেখতেও চাই না। তোর সমস্ত স্বাধীনতা আমি কেড়ে নেব। কালই আমি তার সম্পর্কে জানতে চাই কে সে। কালই বলবি, না হলে না হলে না হলে তুই আমার মৃত মুখ দেখবি। বর্ষা স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। পরিস্থিতি এখন অফিস আর বসন্তের প্রেমিকের ভুল বোঝাবুঝির চেয়েও অনেক বেশি জটিল। পরের দিন সকাল। মাহির সারা রাত নির্ঘুম কাটিয়েছে। শোকজ নোটিশের উত্তর কিভাবে দেবে সেই চিন্তায়। অফিসের গেট পেরোনোর পরই তার সহকর্মী বর্ণাকে দেখতে পেল। বর্ণা হাসি মুখে তাকে শুভ সকাল জানালো, কিন্তু মাহিরের চোখে তখন শুধুই বর্ষা। সকাল 10টা বাজতে না বাজতেই বর্ষার বিয়ে তাকে ডেকে পাঠালো। মাহির বুক ভরা ভয় আর চাপা উত্তেজনা নিয়ে বর্ষার কেবিনে প্রবেশ করলো। শোকজ নোটিশের উত্তর সে লিখে এনেছে, পুরোটাই ভুল এবং অনিচ্ছাকৃত বলে ক্ষমা চেয়েছে। বর্ষা শান্তভাবে চেয়ারে বসেছিলেন। তার সামনে ছিল মাহিরের দেওয়া জবাবের কপিটি। ঠান্ডা ও গম্ভীর স্বরে, বসুন মিস্টার মাহির, আপনার উত্তর আমি দেখেছি। আপনি আপনার ভুলের কথা স্বীকার করেছেন। জি ম্যাম, আমি সত্যিই লজ্জিত। আপনার উত্তরে লজ্জা বা ভুল শব্দগুলো যতই ব্যবহার করুন না কেন, কর্পোরেট আইন অনুসারে আপনার এই কাজ কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রচেষ্টা, অ্যাটেম্পট অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে গণ্য হতে পারে। আপনি নিশ্চয়ই জানেন এর ফল কি হতে পারে। মাহির ভয়ে কাঁপতে লাগলো। ম্যাম প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি প্রতিজ্ঞা করছি এমন ভুল আর কখনো হবে না। আমার এই চাকরিটা খুব দরকার ম্যাম, দয়া করে। চোখে চোখ রেখে কঠিন দৃষ্টিতে, দয়া? মিস্টার মাহির, এখানে দয়া বা আবেগ চলে না। আমি যদি এই রিপোর্ট HR-কে ফরওয়ার্ড করি, আপনার চাকরি তো যাবেই, অন্য কোথাও কাজ পাওয়াও আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আপনি আমার নাম ব্যবহার করে এই কথা লিখেছেন। হতাশায় চেয়ার থেকে সামান্য ঝুঁকে, ম্যাম আমি আপনার পায়ে ধরছি, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমার চাকরিটা গেলে আমি শেষ হয়ে যাব। আমি আপনার জন্য সব কিছু করতে পারি ম্যাম, যে কোনো কিছু, শুধু আমার চাকরিটা বাঁচান। বর্ষা নীরব রইলেন। কয়েক সেকেন্ডের সেই নীরবতা মাহিরের কাছে এক যুগ মনে হলো। তারপর বর্ষা হঠাৎ করে শান্ত হলেন। তার কণ্ঠে অফিসের কাঠিন্য কমে এলো, কিন্তু এক নতুন অস্বাভাবিক সুর বাজল। টেবিলের উপর ফাইল সরিয়ে নরম অথচ দৃঢ় কণ্ঠে, যে কোনো কিছু করতে পারেন? আপনি কি আপনার এই কথায় স্থির থাকবেন মিস্টার মাহির? নিঃশ্বাস ফেলে হ্যাঁ ম্যাম। বর্ষা এবার একটু হাসলেন, তবে সেই হাসিটা ছিল শীতল এবং জটিল। গভীর দৃষ্টিতে মাহিরের দিকে তাকিয়ে, ঠিক আছে, আমি আপনার চাকরিটা বাঁচাবো, কিন্তু বিনিময়ে আপনাকে একটা কাজ করতে হবে, একটা চুক্তি। কি কাজ ম্যাম, বলুন। আপনাকে আমার সাথে বিয়ে করতে হবে। মাহির স্থির হয়ে গেল। সে কান্নাকাটি বা চাকরি হারানোর ভয়ে প্রস্তুত ছিল, কিন্তু এই কথাটি শোনার জন্য প্রস্তুত ছিল না। কি কি বলছেন ম্যাম? যা শুনেছেন, আপনাকে আমার স্বামী হিসেবে অভিনয় করতে হবে। একটা চুক্তির ভিত্তিতে বিয়ে, যাকে কন্ট্রাক্ট ম্যারেজ বলে। শুনুন, এটা কোনো প্রেম নয়, কোনো রোম্যান্স নয়, এটা একটা ব্যবসায়িক ডিল। আমার বাবা হঠাৎ করে আমার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছেন। গতকাল আমি তাকে বলে দিয়েছি যে আমার জীবনে একজন ভালোবাসার মানুষ আছে, আসলে কেউ নেই। আমি আমার স্বাধীনতা বজায় রাখতে চাই। আপনি সেই ভালোবাসার মানুষ হিসেবে আমার বাবার সামনে দাঁড়াবেন। মাহিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কিন্তু ম্যাম, এই চুক্তির মেয়াদ হবে 1 বছর। এই 1 বছর আপনার জীবনযাপন স্বাভাবিক থাকবে। আপনি আমার কেবিনের বাইরে আমার কর্মচারী, কেবিনের ভেতরে, বিশেষ করে আমার পরিবারের সামনে আপনি আমার স্বামী। আপনার এই ভুল মেসেজ, এই গল্পটি তখন গোপন প্রেমের গল্প বলে চালিয়ে দেওয়া হবে। এই সময়কালে আপনার পদোন্নতি ও বেতন বৃদ্ধি নিশ্চিত করা হবে। 1 বছর পর আমরা সম্মতিতে আলাদা হয়ে যাব। বর্ষা সোজা হয়ে বসলেন। তার চোখ ছিল শীতল, যেন তিনি বাজারের দরদাম করছেন। আপনার হাতে 2টো বিকল্প। 1, এই শোকস নোটিশ HR এর কাছে যাবে এবং আপনার চাকরি চলে যাবে। 2, আপনি চুক্তিতে স্বাক্ষর করবেন, আমার স্বামী হিসেবে অভিনয় করবেন এবং আপনার চাকরি বজায় থাকবে, সাথে পদোন্নতিও পাবেন। মাহিরের মাথা ঘুরছে। কাল রাতের বসন্তের কাব্য আজ তাকে তার রাগী বসের সাথে 1 বছরের চুক্তিভিত্তিক দাম্পত্যের জালে জড়াতে চাইছে। ভাবুন মিস্টার মাহির, আপনার সিদ্ধান্ত কি? কালকের আমি তোমাকে ভালোবাসি এই কথাটির দাম কিন্তু এখন অনেক বেশি।
বর্ষার কেবিন থেকে বেরিয়ে মাহির সোজা ক্যান্টিনে চলে এলো। তার মস্তিষ্ক তখন দ্রুত গতিতে ঘুরছে। চাকরি নাকি কন্ট্রাক্ট ম্যারেজ, এই অদ্ভুত ডিলটা তার সব হিসাব ওলটপালট করে দিয়েছে। সে একটা ফাঁকা টেবিলে মাথা নিচু করে বসলো। তার হাত কাঁপছে। খানিক পরে তার কলিগ এবং ঘনিষ্ঠ বন্ধু আনন্দ কফি হাতে সেখানে এলো। আনন্দ স্বভাবতই হাসি খুশি এবং জীবনকে সহজভাবে নিতে পছন্দ করে। টেবিলে কফির মগ রেখে, কি ব্যাপার মাহির, বসের কেবিন থেকে আসার পর থেকে তোর মুখটা এমন কেন? দেখে মনে হচ্ছে যেন কোনো নতুন প্রজেক্ট পেয়েছিস, নাকি বেতন কমে গেছে? কফি নে, চিল কর। মাহির মাথা তুলে আনন্দর দিকে তাকালো। সে সরাসরি বর্ষার প্রস্তাবের কথা বলতে পারল না, কিন্তু মনের ভার কমাতে তার কথা বলা জরুরি ছিল। শান্ত স্বরে, আনন্দ, একটা কথা ভাবছি, জীবনটা আসলে একটা ট্র্যাজেডি, তাই না? আমরা একটা জিনিস চাই, কিন্তু আমাদের কপালে জোটে আরেকটা। ধর, আমি চাঁদ চাইলাম, কিন্তু সূর্য এসে আমার সামনে দাঁড়ালো, আর সেই সূর্যের তেজ এত বেশি যে আমার সমস্ত স্বপ্ন পুড়িয়ে দিচ্ছে। বাহ, সকালে ক্যান্টিনে বসে এত গভীর ফিলোসফি। চল চল, চাঁদ সূর্য কি হয়েছে বলতো? তোর কি বর্ণাকে ভুলে অন্য কাউকে ভালো লেগেছে নাকি? শোন, জীবনের একটা কঠিন পরিস্থিতিতে পড়েছি। দুটো রাস্তা আছে আমার সামনে। একটা রাস্তা খুব আরামের, মসৃণ এবং অনেক সুবিধা আছে, কিন্তু সেই রাস্তাটা আসলে আমার জন্য নয়, সেটা অন্য কারো পথ। আর অন্য রাস্তাটা, সেটা আমার পথ, কিন্তু সেটা কাঁটায় ভরা, কঠিন, আর সেই পথে চললে আমি সব হারাবো। তোর কথাই তো দেখছি বড়সড় নাটক চলছে। দেখ মাহির, আমি তোর মতো অত কাব্য বুঝি না। আমি শুধু একটা কথা বুঝি, জীবন আমাদের সবসময় এমন কিছু পরিস্থিতিতে ফেলে যেখানে দুটো অপশনের একটা আমাদের মনমতো হয় না। এটাকেই বলে ডুয়াল রিয়ালিটি। তো এখন কি করব? হারামের রাস্তাটা নেব, যেটা মিথ্যা, নাকি কষ্টের পথটা বেছে নেব, যেটা সত্যি? শোন, তোর সমস্যাটা একটু ঘোরানো পেঁচানো মনে হচ্ছে, তবে এর সমাধানটা কিন্তু খুব সরল। তুই ফিলোসফির দিকে যাচ্ছিস, আমি তোকে প্র্যাগম্যাটিজম দেব। দেখ, যখন কোনো পথে তোর মনকে শান্তি দেবে না, তখন তুই দেখ কোন পথটা তোর ক্ষতি সবচেয়ে কম করবে এবং কোন পথটা তোকে ভবিষ্যতে তোর স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারবে। মানে হলো, যদি মসৃণ পথটা মিথ্যা হলেও তোকে একটা বছর সময় দেয়, তোকে আর্থিক নিরাপত্তা দেয়, আর তোকে তোর স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্ত মাটি দেয়, তবে সেই পথটাই বেছে নে। মিথ্যাটা হয়তো আজকের জন্য, কিন্তু সেই মিথ্যার আড়ালে যে সময় আর সুযোগ তুই পাবি, সেটা তোকে তোর আসল স্বপ্নকে সত্যি করার জন্য ব্যবহার করতে পারিস। তুই 1 বছরের জন্য আরামের রাস্তায় হাঁটতে পারিস, কিন্তু সেই হাঁটাটা হবে তোর ভবিষ্যতের জন্য প্রস্তুতি। 1 বছর পর যখন তোর কাটা ভরা পথে হাঁটার শক্তি আর সাহস তৈরি হবে, তখন তুই অনায়াসে সেই আরামের রাস্তাটা ছেড়ে দিতে পারবি। সহজ কথায়, যদি তোর হাতে দুটো বিষ থাকে, তবে কম বিষাক্তটা বেছে নে, তারপর কম বিষাক্তটার চিকিৎসা কর। চাকরি আর স্বপ্ন দুটোই যখন ঝুঁকির মুখে, তখন আগে চাকরিটা বাঁচা, আর সেই সুরক্ষাকে ব্যবহার করে তোর স্বপ্নগুলো গোছা। পরে যখন সময় আসবে, তুই তোর আসল পথ বেছে নিতে পারবি। বুঝলি কবি? মাহির কিছুক্ষণ চুপ করে রইল। আনন্দের সরল বাস্তববাদী দর্শন তার মাথার সমস্ত জটিলতা যেন দূর করে দিল। মিথ্যা কন্ট্রাক্ট ম্যারেজ হয়তো আজকের জন্য তার ট্র্যাজেডি, কিন্তু তার চাকরি এবং ভবিষ্যতের স্বপ্নের জন্য তা একটা সুযোগ। মুখের হতাশা কিছুটা দূর হলো। তুই ঠিক বলেছিস আনন্দ, আমি বাঁচতে চেয়েছিলাম, তাই কম বিষাক্ত পথটাই বেছে নিতে হবে। এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গুড বয়, এবার কফি খা, আর চাঁদ সূর্য নিয়ে ভাবা বন্ধ কর। কালকে অফিসে তোর নতুন প্রজেক্টের মিটিং আছে, সেটা নিয়ে ভাব। মাহির কফির মগে চুমুক দিল। তার মনে এখন আর ভয় নেই, আছে এক কঠিন সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা এক গোপন পরিকল্পনা। সে জানে এই চুক্তি বিবাহ 1 বছরের জন্য তার জীবনের গতিবাদ পাল্টে দিতে চলেছে। আনন্দের সাথে কথা বলার পর মাহিরের মনে একটা অদ্ভুত স্থিরতা এলো। সে এখন আর আবেগের বশে চালিত হচ্ছে না, বরং আনন্দ দেয়া কম বিষাক্ত পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চাকরি এবং ভবিষ্যতের নিরাপত্তা, এই দুটোই এখন তার কাছে প্রেমের কাব্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সে ক্যান্টিন থেকে উঠে সোজা বর্ষার কেবিনের দিকে পা বাড়ালো। তার পদক্ষেপ এবার আর ভয়ে কাঁপছে না, বরং তাতে এক ধরনের দৃঢ়তা এসেছে। সে জানে সে এক কঠিন খেলায় নামতে চলেছে। বর্ষার পিএকে ইশারা করে মাহির সোজা কেবিনে প্রবেশ করলো। ম্যাম, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। বর্ষা তখন ল্যাপটপে কাজ করছিলেন। মাহিরকে দেখে তিনি কাজ থামালেন এবং সতর্ক দৃষ্টিতে তাকালেন। তার চোখে কোনো তাড়াহুড়ো নেই, যেন তিনি নিশ্চিন্ত ছিলেন মাহির ফিরে আসবেই। হ্যাঁ মিস্টার মাহির, আশা করি আপনি আপনার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ ম্যাম, আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার প্রস্তাবে রাজি। বর্ষার মুখে সামান্যতম পরিবর্তনও দেখা গেল না, যেন এটা তার কাছে প্রত্যাশিত ছিল। ভালো, আমি জানতাম বুদ্ধিমান মানুষ হিসেবে আপনি আপনার ক্যারিয়ারকেই অগ্রাধিকার দেবেন। বর্ষা ড্রয়ার থেকে দুটো কাগজ বের করলেন। সাদা কাগজে টাইপ করা চুক্তিপত্রের প্রতিলিপি। দেখুন, এটা আমাদের চুক্তির আইনি কপি। এখানে স্পষ্ট করে সব শর্ত লেখা আছে। মাহির চুক্তির কাগজগুলো একবার চোখ বুলালো। সবকিছুই পরিষ্কারভাবে লেখা। এর প্রতিটি শর্তই তার স্বাধীনতাকে নিশ্চিত করছে। কেবল 1 বছরের জন্য তাকে একটি মিথ্যা সম্পর্ক বহন করতে হবে। আমি বুঝেছি ম্যাম, কিন্তু আমার একটা অনুরোধ ছিল। কি? এই চুক্তির কথা যেন বাইরের কেউ, এমনকি আমার বন্ধু বা সহকর্মীরাও না জানতে পারে, বিশেষ করে বর্ণা। অবশ্যই, এটা আমাদের দুজনের মধ্যে একটা গোপন চুক্তি। আমার দিক থেকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে, আপনার দিক থেকেও সেটাই আশা করি। যদি এই চুক্তির কথা ফাঁস হয় তবে এই চুক্তি বাতিল হবে এবং আপনার চাকরিও যাবে। মাহির মাথা নাড়ল। ঠিক আছে। বর্ষা কলম এগিয়ে দিলেন। তাহলে স্বাক্ষর করুন, আমাদের নতুন সম্পর্ক শুরু হোক। মাহির কলম হাতে নিল। তার মনে তখন কোনো কবিতা নেই, কোনো প্রেমও নেই, শুধু তার চাকরি বাঁচানোর এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার এক গভীর প্রত্যয়। সে দ্রুত চুক্তিপত্রে নিজের নাম সই করল। বর্ষা নিজেও আরেকটি কপিতে স্বাক্ষর করলেন। তারপর সেই চুক্তিপত্র ফাইলে রেখে মাহিরের দিকে তাকালেন। অভিনন্দন মিস্টার মাহির, এখন থেকে আপনি শুধু আমার কর্মচারী নন, বাইরে আপনি আমার বাগদত্তা। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে হবে। আমার পরিবারকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটাই আমাদের প্রথম পরীক্ষা। মাহির জানে তার সামনে অপেক্ষা করছে এক দীর্ঘ কঠিন অভিনয়, কিন্তু সে রাজি। তার জীবন এখন কর্পোরেট পলিসি, পারিবারিক চাপ এবং এক চুক্তি বিবাহের জটিল জালে আবদ্ধ। মাহির কেবিন থেকে চলে যাওয়ার পরেও বর্ষা কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন। টেবিলের উপর রাখা চুক্তিবদ্ধ কাগজটির দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। বাইরে তিনি কঠোর কর্পোরেট বস, কিন্তু ভেতরে তার মনে দ্বিধা জাগতে শুরু করেছে। আমি কি ঠিক করলাম নিজের স্বাধীনতা বজায় রাখার জন্য একটা মানুষের জীবন নিয়ে খেলা করছি না তো? এই প্রশ্নটা তার মনে উকি দিচ্ছে। বর্ষা জানেন তিনি একজন মানুষের অসহায়তার সুযোগ নিয়েছেন, কিন্তু বাবার চাপ এবং জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার তীব্র আকাঙ্ক্ষা তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবুও মাহিরকে নিয়ে তার একটু চিন্তা হলো। ছেলেটা সত্যিই কি বর্ণাকে ভালোবাসে? হঠাৎ তার মনে হলো মাহিরের আসল অনুভূতি সম্পর্কে জরুরি। সেই ভুল মেসেজগুলো কতটা সত্যি ছিল তা বোঝার জন্য সে এমন একজনের সাথে কথা বলতে চাইল যে এই ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে, বর্ণা। বর্ষা তার প্রিয়কে ডেকে পাঠালেন। বর্ণাকে একবার আমার কেবিনে পাঠাও, ব্যক্তিগত কাজ আছে। কয়েক মিনিট পর বর্ণা কেবিনে প্রবেশ করল। বর্ণা স্বভাবতই লাজুক এবং মিষ্টি স্বভাবের, কিন্তু বসের কেবিনে ব্যক্তিগত তলব হওয়ায় তার চোখে সামান্য উদ্বেগ ছিল। গুড মর্নিং ম্যাম, আপনি ডেকেছিলেন? হ্যাঁ, বসো বর্ণা, আমি তোমার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই। এটা অফিসের কাজ নয়। বর্ণা বসলো, চোখে কৌতূহল। বর্ণা, তুমি কি মিস্টার মাহিরকে চেনো? তোমাদের মধ্যে কেমন সম্পর্ক, মানে কাজের বাইরে? বর্ণা সামান্য অবাক হলো, তার মুখটা সামান্য লাল হলো। সে বুঝলো না বস কেন এই প্রশ্ন করছেন। জি ম্যাম, চিনি। মানে আমরা তো একই অফিসে কাজ করি। এছাড়া মানে বিশেষ কোনো সম্পর্ক নেই ম্যাম। আমরা মাঝে মাঝে ক্যান্টিনে বা করিডোরে কথা বলি। তিনি খুব ভালো মানুষ। তিনি কি তোমাকে কখনো কোনো ব্যক্তিগত মেসেজ বা অপ্রাসঙ্গিক কথা বলেছেন? বর্ণা আরো বিব্রত হলো, কিন্তু সত্যটা গোপন করলো না, একটু ইতস্তত করে। না ম্যাম, কখনোই না। তবে তবে কি বলো? তবে ম্যাম,
ইদানিং তার চোখের ভাষাটা অন্যরকম মনে হয়েছিল, যেন তিনি কিছু বলতে চাইছেন। গত কয়েকদিন ধরে আমি তাকে দেখছিলাম, তিনি যেন আমাকে দেখেই হাসতেন বা অপ্রস্তুত হয়ে যেতেন। আমার মনে হয়েছিল তিনি হয়তো কিছু বলবেন। বর্ষা নীরব হয়ে গেলেন। তাহলে মাহিরের আবেগটা সত্যি ছিল, কিন্তু ভুল মানুষটার কাছে গিয়ে পড়েছে। আচ্ছা, তোমার কি তাকে পছন্দ? মানে যদি তিনি সত্যিই তোমাকে কোনো প্রস্তাব দিতেন, তুমি কি রাজি হতে? বর্ণা মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সে তার বসের সামনে এমন ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি হবে তা ভাবেনি, কিন্তু সে সত্যটা বলল। ম্যাম, তিনি খুব ভালো ছেলে। যদি তিনি সত্যিই কিছু বলতেন তাহলে আমি হয়তো ভেবে দেখতাম। আমার আমার তাকে খারাপ লাগেনি ম্যাম। বর্ষা কিছুক্ষণ বর্ণার দিকে তাকিয়ে রইলেন। তার মনে হলো তিনি শুধু মাহিরের চাকরি নেয়নি, হয়তো বর্ণার একটা সুন্দর প্রেমের সম্ভাবনাও কেড়ে নিলেন। ঠিক আছে বর্ণা, তুমি এবার যেতে পারো। অফিসের কাজের দিকে মনোযোগ দাও। আর মিস্টার মাহির বা অন্য কোনো কলিগ যদি কখনো অফিসের টিকিটের বাইরে গিয়ে তোমার সাথে কোনো ব্যক্তিগত কথা বলতে চায়, তবে আমাকে জানাবে। ধন্যবাদ ম্যাম, আমি জানাবো। বর্ণা কেবিন থেকে বেরিয়ে গেল। বর্ষা আবার একা। মাহিরের আবেগ, বর্ণার নীরব সম্মতি, সবকিছু মিলে তার মনে এখন এক অপরাধ বোধ। তিনি বুঝতে পারলেন এই চুক্তির ফলে কেবল তার বাবার সমস্যায় মিটবে না, বরং ভেতরে ভেতরে আরও অনেক জটিলতার জন্ম হবে। এখন তিনি এক চুক্তিভিত্তিক স্বামী পেয়েছেন, কিন্তু সেই স্বামীর হৃদয়ে রয়েছে অন্য এক সহকর্মী। এই নাটক কিভাবে সামলাবেন তিনি? বর্ষার কেবিন থেকে বেরিয়ে আসার পর বর্ণার মনের অবস্থা ছিল বেশ গোলমেলে। বসের ব্যক্তিগত প্রশ্নগুলো তাকে অস্বস্তিতে ফেলেছে, কিন্তু তার চেয়েও বেশি ভাবাচ্ছে মাহিরের আচরণ। বর্ণা নিজের ডেস্কে এসে বসল। তার মন এখন আর কোনো ফাইলে নেই, আছে ক্যান্টিনের ভিড়ে মাহিরের সেই লাজুক হাসি, করিডরে মাথা নিচু করে চলে যাওয়া, আর ইদানিং তার চোখে সেই স্পষ্ট আগ্রহ যা বর্ণা এতদিন মনে মনে উপভোগ করত। বস হঠাৎ করে মাহির স্যারের কথা কেন জানতে চাইলেন? তিনি কি কিছু আঁচ করতে পেরেছেন? কিন্তু মাহির স্যার তো আমাকে কোনো মেসেজ বা কথা কিছুই বলেননি। বর্ণার মনে পড়ল গত কয়েক মাসের নীরব প্রেমের কথা। মাহির যখনই তার দিকে তাকাতো, তখনই বর্ণার ভেতরে এক মিষ্টি অনুভূতি হতো। সে জানত মাহির তাকে ভালোবাসে। সে শুধু অপেক্ষা করছিল কবে মাহির সাহস করে মুখ ফুটে বলবে। কেন এমন হয়? যখন দুজন মানুষ একই জিনিস চায় তখন মাঝে দূরত্বটা কেন বেড়ে যায়? মাহির স্যার কেন বলতে পারলেন না? সে ভাবল হয়তো মাহির তাকে দেখে কিছুটা ভয় পেয়েছিল, বা হয়তো কর্মজীবনের কারণে ইতস্তত করছিল। আর এখন বস যখন সব জানতে চাইছেন, তখন হয়তো মাহির চাপে আছে। কিন্তু বর্ষা ম্যামের শেষ কথাগুলো তাকে ভাবিয়ে তুল। মিস্টার মাহির বা অন্য কোনো কলিগ যদি কখনো অফিসেরই টিকিটের বাইরে গিয়ে তোমার সাথে কোনো ব্যক্তিগত কথা বলতে চায়, তবে আমাকে জানাবে। ম্যাম কি মাহির স্যারকে সতর্ক করে দিলেন? তাহলে কি মাহির স্যার আর কোনো দিনও কিছু বলবেন না? আমার সেই স্বপ্নের অপেক্ষা কি শেষ হয়ে গেল? বর্ণার হৃদয় হাহাকার করে উঠল। সে এমন এক নীরব প্রেমিকের জন্য অপেক্ষা করছিল যে তার হৃদয়ের সব কথা বলবে। আর এখন যখন সে অপেক্ষায় শেষ সীমায়, ঠিক তখনই সব যেন উল্টো দিকে ঘুরতে শুরু করলো। সে ভাবল হয়তো এটাই নিয়তি, হয়তো মাহির আর কোনোদিন তাকে তার মনের কথা বলবে না। সে তখন শুধু একটা নাম, এক অদেখা না বলা প্রেমের নাম হয়েই রয়ে যাবে। বর্ণার চোখ দুটো সামান্য ভিজে উঠল। সে জানে না তার সেই লাজুক প্রেমিকের কাব্যিক প্রস্তাবটি যে ভুল করে চলে গেছে তার বসের ইনবক্সে। আর সেই একটি ভুলের জন্য মাহির এখন এক চুক্তিভিত্তিক খেলায় নামতে বাধ্য হয়েছে, যে খেলায় বর্ণা কেবল একজন অপ্রাসঙ্গিক দর্শক। এই জীবনটা কি এমনই? আমি যা চাই তা কখনো পাবো না? কেন সব কিছু এত জটিল হয়? মাহির স্যার যদি শুধু একটাবার বলতেন। এখন তার সামনে শুধুই অনিশ্চয়তা এবং একটা তিক্ত শূন্যতা। সে জানে না যে মাহির কেবল তার নীরব প্রেমিক ছিল না, এখন সে তার বসের চুক্তিভিত্তিক স্বামী হতে চলেছে। আর সেই স্বামীর চোখে এখনও অন্য কারো ভালোবাসার বাসনা লুকিয়ে আছে। বর্ণার মন যখন অদেখা প্রেমের হাহাকারে পূর্ণ, ঠিক তখনই মাহির তার ডেস্কে এলো। আনন্দের দেওয়া প্র্যাগম্যাটিজম এর পাঠ মাহিরের মনে গেঁথে থাকলেও
বর্ণাকে একবার শেষবারের মতো দেখতে বা কিছু বলতে তার মন চাইছিল। হয়তো সে বোঝাতে চেয়েছিল তার হৃদয়ের আবেগ সত্যি, যদিও তার পরিণতি ভিন্ন হতে চলেছিল। মাহির তার নতুন বাগদত্তার চুক্তির কথা মাথায় রেখেও বর্ণার ডেস্কের কাছে এলো। বর্ণা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাইছিলাম। বর্ণা দ্রুত মাথা তুলল। মাহিরকে এত কাছে দেখে তার হৃদস্পন্দন বেড়ে গেল। এই সেই মাহির যার জন্য সে এত অপেক্ষায় ছিল। জি স্যার, বলুন। মাহির কথা বলতে শুরু করবে, তার মুখ দিয়ে বের হলো, আমি জানি আমার হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কেবিনের দরজা সশব্দে খুলে গেল। স্বয়ং বর্ষা, মাহিরের বস এবং এখনকার চুক্তিবদ্ধ বাগদত্তা বেরিয়ে এলেন। তার চোখ দুটি ক্রোধে জ্বলছে। তিনি স্পষ্ট দেখতে পেয়েছেন মাহির বর্ণার দিকে ঝুঁকে কিছু বলার চেষ্টা করছে। মিস্টার মাহির, আপনি এখানে কি করছেন? আপনার কি নিজের কোনো কাজ নেই? মাহির ও বর্ণা দুজনে চমকে উঠল। মাহির দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। ম্যাম, আমি একটা ফাইল খুঁজতে এসেছিলাম। তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ক্রোধে এগিয়ে এসে, ফাইলের নাম করে আপনি এখানে কি করছিলেন তা আমি খুব ভালো করেই জানি। আপনি এক্ষুনি আমার সাথে আসুন। বর্ষা মুহূর্ত দেরি না করে মাহিরের ডান হাত চেপে ধরলেন এবং প্রায় টেনে নিয়ে যাওয়ার ভঙ্গিতে তাকে অফিসের করিডর ধরে হাঁটা শুরু করলেন। বর্ষার কঠোর ব্যবহার দেখে অফিসের সবাই অবাক হয়ে তাদের দিকেই তাকালো। বর্ণা হতভম্ব হয়ে ডেস্কে বসে রইল। বর্ষা মাহিরকে টানতে টানতে আবার তার কেবিনে নিয়ে এলেন। দরজা বন্ধ করার আগেই একবার চারদিকে তাকিয়ে নিলেন, যেন নিশ্চিত করতে চাইলেন যে কেউ তাদের দেখছে না। আপনার সাহস কি করে হয় মিস্টার মাহির? আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টা পেরিয়েছে, আপনি এক্ষুনি কেন বর্ণার সাথে কথা বলতে গেলেন? ম্যাম, আমি শুধু কি? শুধু বলতে গেলেন যে আপনার ভুলটা অন্য কারোর জন্য ছিল? শুধু তাকে আপনার প্রেমিকা বানাতে গেলেন? আপনার কি মনে নেই আপনি এখন আমার বাগদত্তা? ম্যাম প্লিজ শুনুন, আমি জানি আমি চুক্তি করেছি, কিন্তু আমি শুধু তাকে জানাতে চেয়েছিলাম যে আপনি কিছুই জানাতে পারেন না। এটাই চুক্তির প্রথম শর্ত মিস্টার মাহির। আমাদের সম্পর্ক যখন শুরু হচ্ছে তখন আপনার প্রাক্তন আবেগ বা নতুন কোনো সম্পর্ক তৈরির চেষ্টা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনার প্রতিটি পদক্ষেপ এখন আমার বাবার কাছে রিপোর্ট করা হবে। যদি আমার বাবা শোনেন যে আপনি অন্য কোনো মেয়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেছেন, এই চুক্তি সেখানেই বাতিল হবে। আর তখন যৌন হয়রানির প্রচেষ্টার রিপোর্ট HR এর কাছে যাবে এবং আপনার চাকরি হারানো কেউ ঠেকাতে পারবে না। আপনি কি ভুলে গেছেন আপনি যে কোনো কিছু করার প্রস্তুতি দিয়েছিলেন? মাহির চুপ করে গেল। তার মনে পড়ল আনন্দের কথা, কম বিষাক্ত পথ। ঠিক আছে ম্যাম, আমি বুঝতে পেরেছি, এমন ভুল আর হবে না। আমি আমার সীমা মনে রাখবো। ভালো করে মনে রাখুন, এখন থেকে আপনি বর্ণাকে বা অন্য কোনো মেয়েকে অফিসের টিকিটের বাইরে কোনো ব্যক্তিগত কথা বলতে পারবেন না। আপনার রোমান্টিকতা শুধু আমার বাবার সামনে দেখানোর জন্য সুরক্ষিত থাকবে, এটাই আপনার কাজ। মাহির মাথা নাড়ালো। সে জানে এই কঠিন বস এবার তার ব্যক্তিগত জীবনেরও বস হয়ে বসেছেন। তার সামনে এখন প্রেমের ট্র্যাজেডি নয়, বরং টিকে থাকার জন্য এক নিচ্ছিদ্র অভিনয়। পরের দিন সন্ধ্যায় অফিসের কঠোরতা ফেলে বর্ষা এখন অন্য এক চরিত্রে। সে নিজেকে প্রস্তুত করেছে বাবার কাছে মাহিরকে তার ভালোবাসার মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য। বর্ষা ঠিক সময়ে মাহিরকে তার অ্যাপার্টমেন্টের ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাহিরও অফিসের বাইরে অন্যরকম পোশাকে সেজেল, মুখে এক কৃত্রিম হাসি, যা তার ভেতরের ভয়কে আড়াল করে রেখেছে। বর্ষা এবং মাহির একসাথে বাদল সাহেবের বিলাসবহুল ড্রয়িং রুমে প্রবেশ করল। বাদল সাহেব তখন একটা আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছিলেন, খুব মিষ্টি কিন্তু কৃত্রিম স্বরে। বাবা দেখো কে এসেছে। বাদল সাহেব চশমা সরিয়ে তাকালেন। মাহিরকে দেখে প্রথমে তার চোখ কুঁচকে গেল। এই সেই ছেলে যার জন্য তার মেয়ে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ও, এই ছেলে। এসো বাবা, এসো এসো, বসো বসো। মাহির এগিয়ে গেল। সে মনে মনে কালকে চুক্তির প্রতিটি শব্দ আওড়াচ্ছে। আঙ্কেল, আমি মাহির। এসো বাবা, বসো। বর্ষা, তোমরা দুজন আলাদা করে বসো। বর্ষা তখন মাহিরের পাশে বসলেন। তিনি বাবার দিকে এমনভাবে তাকালেন যেন এই ছেলেটি তার জীবনের সব। স্নেহপূর্ণ কণ্ঠস্বর, যা মাহির আগে শোনেনি। বাবা, আমি কাল তোমাকে
যার কথা বলেছিলাম এই সেই মাহির। আমার সমস্ত চিন্তা জুড়ে এখন শুধু ও। আমরা দুজনকে খুব ভালোবাসি বাবা, আর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। বাদল সাহেব দুজনের দিকে ভালোভাবে তাকালেন। তার চোখে ছিল সন্দেহ এবং পরীক্ষা। তিনি মাহিরের প্রতি তার প্রাথমিক বিরক্তি চেপে গেলেন, কারণ তার মেয়ে নিজের মুখে ভালোবাসার কথা বলেছে। এটাই তার কাছে সবচেয়ে বড় বিষয়। তোমাদের সম্পর্ক কতদিনের? কি করো তুমি মাহির? তোমার ব্যাকগ্রাউন্ড কি? মাহির তৈরি ছিল। বর্ষা তাকে আগে সব শিখিয়ে দিয়েছিলেন। আঙ্কেল, আমরা গত 5 মাস ধরে একে অপরের কাছাকাছি এসেছি। আমি বর্ষা থেকে প্রায় 5 বছরের ছোট। আসলে আমি আপনার মেয়েদের কোম্পানিতেই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করি, আর আমার বাবা মা বর্তমানে বিদেশে থাকেন। আমরা মধ্যবিত্ত পরিবারের, কিন্তু আপনার মেয়েকে ভালো রাখার সমস্ত ক্ষমতা আমার আছে। মাহিরের হাত ধরে নাটকীয়তা বজায় রেখে, বাবা প্লিজ এসব ব্যাকগ্রাউন্ডের কথা বলো না। আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে। ওর মতো দায়িত্বশীল আর রোমান্টিক মানুষ আমি আর দেখিনি। মাহিরের হাত ধরে বর্ষার এই অভিনয় দেখে বাদল সাহেব ভেতরে ভেতরে গলে গেলেন। তার মনে হলো, যে মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে না বলে তার সমস্ত পরিকল্পনা বাতিল করে দিয়েছিল, সেই মেয়ে এত আবেগ দিয়ে কথা বলছে। নিশ্চয়ই মাহিরের মধ্যে কিছু আছে। ঠিক আছে, এত প্রেম দেখাচ্ছিস কেন? আমি বিশ্বাস করলাম। আমার মেয়ে যখন বলছে তখন আমার আর কোনো চিন্তা নেই। তোর পছন্দই আমার পছন্দ। বাদল সাহেব তখন টেবিল থেকে মিষ্টির বাক্সটা তুলে নিলেন। যাক, শেষ পর্যন্ত আমার চিন্তা দূর হলো। আমি তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু বর্ষা যখন তোমাকে এত ভালোবাসে, আমি সত্যিই খুব খুশি। আমি অনির্বাণকে ফোন করে দেব যে আমাদের মেয়ে অন্য একজনকে ভালোবাসে। বাদল সাহেব একটি মিষ্টি মাহিরের দিকে এগিয়ে দিলেন। ধরো বাবা, মিষ্টি মুখ করো। তোমরা কবে বিয়ে করতে চাও এবার সেটা আমাকে বলো। আমি চাইছি খুব তাড়াতাড়ি একটা শুভ কাজ সেরে ফেলতে। মাহির এবং বর্ষা দুজনের মুখে তখন একই সাথে স্বস্তি এবং নতুন সমস্যার ছাপ। অভিনয় সফল হলো। বিয়ের ডেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় তারা অপ্রস্তুত। আঙ্কেল, আমরা তো এখনো দিন ঠিক করিনি। বাবা আমি তো ডিসেম্বরের দিকে ভাবছিলাম, একটু সময় নিয়ে সব গুছিয়ে নিতে হবে তো, তাই না মাহির? হ্যাঁ, একদম ঠিক, ডিসেম্বরেই। বাদল সাহেব খুশি হয়ে মাথা নাড়লেন। মাহির তখন মনে মনে ভাবছে, এই চুক্তির প্রতিটি দিন এখন থেকে এক কঠিন অভিনয়। কিন্তু তার চাকরিটা আপাতত সুরক্ষিত। পরের দিন সকাল, অফিসে উৎসবের আবহ। যদিও সবাই কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে এক চাপা গুঞ্জন। বর্ষার বাবা বাদল সাহেব, যিনি কোম্পানির অন্যতম প্রভাবশালী বোর্ড সদস্য, তিনি আজ সকালেই অফিসে আসবেন বলে জানা গেছে। মাহির অফিসে প্রবেশ করলো এক মিশ্র অনুভূতি নিয়ে। সে তার ডেস্কে বসার আগেই বর্ষার পিয়ে এসে জানালো যে বাদল সাহেব কিছুক্ষণের মধ্যেই সমস্ত কর্মীদের সাথে দেখা করবেন। মাহির বুঝল, তাদের বাগদানের নাটক এবার জনসমক্ষে মঞ্চস্থ হতে চলেছে। কয়েক মিনিটের মধ্যেই বাদল সাহেব এলেন। তিনি সাধারণত অফিসের এই ফ্লোরে আসেন না, তাই তার আগমন সবার মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি করল। বর্ষা তার বাবার পাশে স্বাভাবিকভাবেই দাঁড়ালেন, তার মুখে সেই কৃত্রিম হাসি। মাহিরকে ডেকে বর্ষার পাশে দাঁড় করানো হলো। কর্মচারীরা সবাই জড়ো হলো। বর্ণা দাঁড়িয়েছিল ভিড়ের একদম পিছনে, তার চোখ মাহির আর বর্ষার দিকে স্থির। গুড মর্নিং এভরিওয়ান। আমি আজ এখানে এসেছি একটা ব্যক্তিগত কিন্তু খুবই আনন্দের খবর দিতে। সবার মধ্যে কৌতূহল বাড়ল। আপনারা জানেন আমার মেয়ে বর্ষা এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর আজ আমি ঘোষণা করতে পেরে খুবই আনন্দিত যে বর্ষা তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। এই হলো সেই ছেলে, মিস্টার মাহির। বাদল সাহেব মাহিরের কাঁধে হাত রাখলেন। সবার চোখ তখন মাহির আর বর্ষার দিকে। কর্মচারীরা হাততালি দিতে শুরু করলো। মাহির একটা বাধ্য ছেলের মতো হাসল। মাহির আমাদের কোম্পানির একজন উজ্জ্বল কর্মকর্তা। তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের এঙ্গেজমেন্ট হবে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ঘোষণাটি শেষ হতেই চারিদিকে হাততালির শব্দ আরও জোরালো হলো। অনেক সহকর্মী মাহির এবং বর্ষাকে অভিনন্দন জানাতে এগিয়ে আসতে শুরু করলো। এই পুরো দৃশ্যের মাঝে ভিড়ের পেছনে দাঁড়িয়েছিল বর্ণা। তার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মাহিরের লাজুক চোখের চাহনি, করিডোরে তার সামান্য অপ্রস্তুততা,
সব কিছুর অর্থ সে এতদিন যা ভেবেছিল তা এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এ কি মাই স্যার, বর্ষা ম্যামের সাথে এটি কি করে সম্ভব? তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত অপেক্ষা, মাহিরের প্রতি তার সব নীরব অনুরাগ এক তীব্র কষ্টের রূপ নিল। সে ভাবতে শুরু করলো, তাহলে কি মাহির স্যার কখনোই তাকে ভালোবাসেনি? তার চোখের ভাষা, তার হাসি, সবই কি বর্ষা ম্যামের জন্য ছিল? সে এত বোকা ছিল যে এই সহজ সত্যটা বুঝতে পারল না। বর্ষার চোখ ছলছল করে উঠল। সে নিজেকে কোনো মতে নিয়ন্ত্রণ করে নিল। সবার সামনে সে তার কষ্ট প্রকাশ করতে চাইল না। সে নীরবে ভিড় থেকে সরে এলো, তার ডেস্কে ফিরে এলো। বর্ণার চোখে তখন শুধু এক কঠিন সত্য, তার মনের মানুষটি তার বসের হাতে। কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারল না। তার স্বপ্ন ভেঙে যাওয়া সত্ত্বেও সে জানে এই পরিস্থিতিতে তার নীরব থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তার হৃদয়ে যন্ত্রণা কেবল সে নিজেই অনুভব করতে পারল। অফিসে বাগদানের ঘোষণা হওয়ার পর মাহিরের জীবন যেন এক নতুন গতি পেল। অফিসের সবাই তাকে অন্য চোখে দেখতে শুরু করেছে। বসকে বাগদত্তা হিসেবে পাওয়া এক সাধারণ কর্মচারীর জন্য ছিল অবিশ্বাস্য ঘটনা। তবে মাহিরের কাছে এই পরিচিতি ছিল নিছকই অভিনয়। বর্ষার সাথে চুক্তি পাকা হলো। একটি বড় কাজ বাকি ছিল, মাহিরের বাবা মাকে সামলানো। চুক্তির শর্ত অনুযায়ী এই 1 বছর তাদের অভিনয় নিখুঁত হতে হবে। মাহিরের বাবা মা বিদেশে থাকলেও এঙ্গেজমেন্টের জন্য তাদের ঢাকায় আসা জরুরি। সেদিন সন্ধ্যায় নিজের অ্যাপার্টমেন্টে ফিরে মাহির ভিডিও কলে তার বাবা মা ফারুক সাহেব এবং মহিমা খাতুনের সাথে যোগাযোগ করলো। তারা দুজনেই কানাডায় থাকেন। ভিডিও কলে হাসি মুখে, কি খবর বাবা, কেমন আছিস? তোকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমরা তো ডিসেম্বরে আসতাম, কিন্তু এখন মনে হচ্ছে আরো দেরি হবে। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে বাবা মা, বরং একটা খুব ভালো খবর আছে। কি খবর? তোর কি প্রমোশন হয়েছে? না মা, প্রমোশনের চেয়েও বড় খবর, আমি বিয়ে করছি। ভিডিও কলের ওপারে মারুফ সাহেব এবং মহিমা খাতুন দুজনেই একসাথে অবাক হয়ে গেলেন। বিয়ে করছিস? হঠাৎ কি হলো? কাকে বিয়ে করছিস? আমাদের বলিসনি তো। মেয়েটার নাম বর্ষা, ও আমার অফিসে বস, মানে আমার ডিরেক্টর। আমরা গত কয়েক মাস ধরে একে অপরকে খুব ভালোবাসি। কালই আমাদের এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল হলো। ও মাই গড, তোর বস? শুনতে তো বেশ রোমাঞ্চকর। নাম কি বললি? বর্ষা? বাহ, মেয়েটা কেমন, কি করে? মেয়ে খুব ভালো মা, দেখতেও সুন্দরী আর খুব স্মার্ট, নিজের ক্যারিয়ারে খুব সফল। ওর বাবা এখানকার একজন বড় বিজনেসম্যান, আমাদের কোম্পানির বোর্ড মেম্বার। তোর বস? এত তাড়াতাড়ি? এ কি ধরনের সম্পর্ক বাবা? আমরা কিছুই জানি না, আমাদের সাথে দেখাও হয়নি। বাবা প্লিজ, আমি তো জানি তুমি এসব নিয়ে প্রশ্ন করবে, কিন্তু বিশ্বাস করো আমি বর্ষাকে ছাড়া থাকতে পারবো না, আর ও আমাকে ছাড়া থাকতে পারবে না। ওরা খুব তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চাইছে, এ সপ্তাহেই। এত তাড়াতাড়ি? ঠিক আছে বাবা, আমরা আসবো। মেয়ের বাবার সঙ্গে কথা বলতে হবে না? না মা, এখন কথা বলার দরকার নেই, সব ব্যবস্থা বর্ষার বাবা নিজেই করেছেন। তোমরা শুধু টিকিট কেটে তাড়াতাড়ি ঢাকায় চলে এসো। তোমাদের ছাড়া এত বড় একটা কাজ আমি একা করতে পারবো না। ঠিক আছে বাবা, তোর যখন এত পছন্দ তখন আমরা না করব কেন? আমরা এখনই টিকিট বুকিং দিচ্ছি, আমরা আসছি। তোর এই হবু বউয়ের সাথে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ভিডিও কল শেষ হলো। মাহির স্বস্তির নিঃশ্বাস ফেল। তার অভিনয়ে প্রথম ধাপ সফল, কিন্তু সে জানে আসল কঠিন পরীক্ষা শুরু হবে তার বাবা মা ঢাকায় আসার পর। তাদের সামনে এই চুক্তির মিথ্যা সম্পর্ককে সত্যি হিসেবে প্রমাণ করাটা হবে আরও বড় চ্যালেঞ্জ। মারুফ সাহেব এবং মহিমা খাতুন ঢাকায় এসে পৌঁছালেন। তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য ছিল ছেলের হবু বউ বর্ষার সাথে দেখা করা। মাহির কিছুটা দুশ্চিন্তায় ছিল। বর্ষা একজন কঠোর বস, সে কি তার বাবা মার সামনে যথেষ্ট প্রেমিকা সুলভ অভিনয় করতে পারবে? বর্ষা নিজেও ওই সাক্ষাৎকারের জন্য প্রস্তুত ছিলেন। তিনি জানেন এই চুক্তির সফলতার জন্য মাহিরের বাবা মায়ের বিশ্বাস অর্জন করাটা জরুরি। বর্ষা তার বাবা মায়ের বাসায় মারুফ সাহেব এবং মহিমা খাতুনকে আমন্ত্রণ জানালেন। মাহিরও উপস্থিত ছিল। বর্ষা তাদের দুজনকে অভ্যর্থনা জানালেন। তার মুখে আজ ছিল এক স্নিগ্ধ হাসি।
যা অফিসের করিডোরে মাহির কখনোই দেখেনি। তার পরিধানে ছিল একটি সাধারণ কিন্তু অভিজাত শাড়ি, কোনো কর্পোরেট পোশাক নয়। এসো মা, এসো। তোমাকে দেখেই মন জুড়িয়ে গেল। আমার ছেলেটা সত্যি খুব ভাগ্যবান। ধন্যবাদ আন্টি। মাহির সব সময় আমার সাথে আপনার আর আঙ্কেলের কথা বলে। আপনাদের সাথে দেখা করে আমারও খুব ভালো লাগছে। মারুফ সাহেব মাহিরের দিকে তাকালেন, তার চোখে কিছুটা বিস্ময়। এই মেয়ে তার ছেলের বস, কিন্তু তার ব্যবহারে নেই কোনো অহংকার, আছে শুধু মাধুর্যই। আমার ছেলে তো বলল তুমি নাকি ওর বস। প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম তুমি বুঝি খুব কঠোর, কিন্তু তুমি তো খুব মিষ্টি মা। আঙ্কেল, অফিসে আমি বস, কিন্তু অফিসের বাইরে আমি শুধুই বর্ষা। আর মাহির আমার জীবনে আসার পর থেকে তো আমি আরো নরম হয়ে গেছি। ও আমার সমস্ত কাজের চাপ ভুলিয়ে দেয়। বর্ষা এমনভাবে কথাগুলো বললেন যেন তার প্রতিটি শব্দে মাহিরের প্রতি গভীর ভালোবাসা জড়িয়ে আছে। মাহিরও তখন চুক্তির স্ক্রিপ্ট অনুযায়ী বর্ষার হাতটা ধরে মৃদু হাসল। তোমার আর মাহিরের প্রেমের গল্পটা শুনতে চাই। ও তো কিছু বলতেই চায় না। তোমরা কিভাবে কাছাকাছি এলে? এই প্রশ্নটা বর্ষা এবং মাহি দুজনের জন্যই কঠিন ছিল, কিন্তু বর্ষা প্রস্তুত ছিলেন। মাহিরের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে। আন্টি, আমাদের গল্পটা আসলে বেশ প্রাইভেট। অফিসে আমরা নিজেদের সম্পর্ক গোপন রেখেছিলাম। মাহির প্রথম থেকেই খুব লাজুক ছিল। ও কবিতা লিখত। আর সেই কবিতাই আমাদের কাছাকাছি এনেছে মা। বর্ষার মনটা খুব নরম, বাইরের কাঠিন্যটা শুধু কাজের জন্য। আহা, কবিতা! আমার ছেলে তো সব সময় এমন রোমান্টিক ছিল না। যাক, তোমার কাছে এসেও আরো ভালো মানুষ হয়েছে। বাদল সাহেবও কিছুক্ষণ তাদের সাথে আলোচনায় যোগ দিলেন। তিনি মাহিরের বাবা মাকে নিশ্চিত করলেন যে এঙ্গেজমেন্ট খুব জমকালো হবে। সাক্ষাতের শেষে মারুফ সাহেব এবং মহিমা খাতুন অত্যন্ত সন্তুষ্ট হয়ে বিদায় নিলেন। বাইরে বেরিয়ে মহিমা খাতুন মাহিরের হাত চেপে ধরলেন। আমার কোনো চিন্তা নেই বাবা। বর্ষা সত্যি লক্ষ্মী মেয়ে, দেখতেও সুন্দর, মনও ভালো। তোর জন্য এর চেয়ে ভালো জীবনসঙ্গী হতেই পারে না। আর ওর বাবাও তো খুব ভালো মানুষ। ওহো, বর্ষার কথা শুনে মনে হলো সে তোকে খুব ভালোবাসে। আর তুইও যে তাকে পাগলের মতো ভালোবাসিস সেটা আমাদের বুঝতে কষ্ট হয়নি। যাক, ডিসেম্বরে আমরা খুব ধুমধাম করে বিয়ে দেব। মাহির স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার বাবা মাকে সে সফলভাবে বোঝাতে পেরেছে। এই চুক্তিভিত্তিক সম্পর্ক আপাতত পারিবারিক অনুমোদন পেয়ে গেল। বর্ষার বাবার বিলাসবহুল ভিলা আজ আলোয় ঝলমল করছে। ভেতরে জমকালো বাগদান অনুষ্ঠানের আয়োজন। হলরুম সুগন্ধি ফুল আর নরম আলোয় সজ্জিত, যা কর্পোরেট কাঠিন্যকে মুছে ফেলে এক স্বপ্নের আবহ তৈরি করেছে। আমন্ত্রিত অতিথি, বন্ধু বান্ধব এবং দুই পরিবারের সদস্যরা উপস্থিত। বর্ষাকে আজ রানীর মতোই দেখাচ্ছে। লাল রেশমের লেহেঙ্গায় তাকে এক নতুন স্নিগ্ধতা এনে দিয়েছে, যা তার অফিসিয়াল বস ইমেজ থেকে সম্পূর্ণ ভিন্ন। মাহিরও মানানসই শেরওয়ানিতে সেজেছে, তার চোখে মুখে অভিনয় আর আশঙ্কার এক মিশ্র ছাপ। তাদের পাশে গর্বিত মুখে দাঁড়িয়ে আছেন বাদল সাহেব, আর মাহিরের বাবা মাও অত্যন্ত খুশি। মাহির এবং বর্ষা স্টেজের মাঝখানে রাখা জমকালো চেয়ারে বসে আছে। সমস্ত ক্যামেরা তাদের দিকে তাক করা। এটাই তাদের চুক্তির শেষ পর্ব, আংটি বদল। আপনারা সবাই আমাদের বর্ষা আর মাহিরকে আশীর্বাদ করুন, ওরা যেন সারা জীবন সুখে থাকে। এখন ওদের আংটি বদলের পালা। তালি বাজলো। মহিমা খাতুন বর্ষার হাতে এক অপূর্ব হীরের আংটি পরিয়ে দিতেই মুহূর্তটি ক্যামেরাবন্দি হলো। এবার মাহিরের পালা। মাহির বর্ষার দিকে তাকালো। তার চোখে কোনো প্রেম নেই, শুধু এক অদ্ভুত বাধ্যতা। সে ধীরে ধীরে আংটিটা বর্ষার আঙুলে পরিয়ে দিতে যাবে, ঠিক তখনই হলরুমের মূল ফটকে প্রবল বিশৃঙ্খলা শুরু হলো। থামুন, এই বাগদান হতে পারে না। সকলে চমকে উঠল। বাদল সাহেব রেগে গিয়ে দরজার দিকে তাকালেন। ভিড় ঠেলে একজন সুদর্শন যুবক দ্রুত পায়ে স্টেজের দিকে এগিয়ে আসছে। তার পোশাক এলোমেলো, চোখে মুখে স্পষ্ট রাগ। কে তুমি? কে ঢুকতে দিয়েছে একে? যুবকটি সোজা স্টেজে উঠে এলো। সে মাহির এবং বর্ষার মাঝখানে দাঁড়িয়ে গেল, বর্ষার দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে। বর্ষা, তুমি এটা কি করছো? তুমি আমাকে ভুলে গেলে? বর্ষা মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন।
তার সমস্ত অভিনয়, সমস্ত দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। এই সেই মানুষ শুভ, তার দীর্ঘদিনের প্রাক্তন প্রেমিক। কিন্তু শুভ একটা প্লে বয় ছিল। ওকে চ্যাট করার কারণে বর্ষা ভেঙে পড়ে বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুভ, তুমি এখানে কি করছো? আমি কেন এখানে? তুমি অন্য একজনকে বিয়ে করছো। তুমি কি ভুলে গেছো আমাদের সম্পর্ক? তুমি কি আমাকে ছেড়ে যেতে পারবে না বর্ষা? এই ছেলেকে? তুমি যাকে একদিন পাগলের মতো ভালোবাসতে, তাকে বাদ দিয়ে এই... দেখুন, আপনি ভুল করছেন। তুমি চুপ করো। তুমি আমাদের মাঝখানে কেন আসছো? কি হচ্ছে এসব বর্ষা? এই লোকটা কে? এইমাত্র তুই বললি মাহিরকে ভালোবাসিস, আর এখন এসব এসব কি শুনছি আমি? বাদল সাহেব তার মেয়ের দিকে চরম সন্দেহের দৃষ্টিতে তাকালেন। বর্ষার মুখ তখন ফ্যাকাশে। তার সমস্ত পরিকল্পনা, চুক্তির খেলা সবই ভেঙে গেল এই অপ্রত্যাশিত অনুপ্রবেশে। মাহিরের বাবা মায়ের চোখেও অবিশ্বাস। মাহির, এইসব কি বাবা? বর্ষা জানে এখন নীরব থাকলে সমস্ত দোষ তার উপরে পড়বে। তার বাবার চোখে সে মিথ্যাবাদী প্রমাণিত হবে, আর মাহিরের চাকরি এবং তাদের চুক্তি সবই শেষ। শুভ, তুমি থামো, আমার জীবনে তোমার কোনো স্থান নেই। মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসো বর্ষা। তোমার বাবা আমাকে মেনে নেয়নি বলে তুমি আজ এই নাটক করছো। আমি সব জানি। এই ছেলে তোমার বস মাহির, আর তোমরা... শুভ কথাটা শেষ করার আগে বাদল সাহেব তার দিকে এগিয়ে গেলেন। পুরো বাগদান অনুষ্ঠান মুহূর্তেই এক কঠিন পারিবারিক নাটকে পরিণত হলো। আর সেই নাটকের মূল মঞ্চে দাঁড়িয়ে বর্ষা, মাহির এবং তার প্রাক্তন প্রেমিক শুভ। শুভর আকস্মিক আবির্ভাব বাগদানের সমস্ত আনন্দ মুহূর্তেই ধূলিসাৎ করে দিল। বাদল সাহেবের ভিলার জমকালো হলরুম পরিণত হলো এক পারিবারিক বিবাদে। শুভ যখন মাহিরের দিকে তেড়ে যাচ্ছিল এবং চিৎকার করে বর্ষাকে তাদের পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দিচ্ছিল, তখন বাদল সাহেব ক্ষোভে ফেটে পড়লেন। বের হও এখান থেকে। কে তুমি? আমার মেয়ের জীবনে হস্তক্ষেপ করার তোমার সাহস হয় কি করে? গার্ড, গার্ড! গার্ডরা দ্রুত এগিয়ে এসে শুভকে হলরুম থেকে বের করে দিল। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার তা হয়ে গেছে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেছে এবং মাহিরের বাবা মায়ের মুখে নেমে এসেছে চরম দুশ্চিন্তা। বর্ষা, এসব কি মা? এই ছেলে কে? তুমি তো বলেছিলে মাহিরকে ভালোবাসো। আমাদের সব মিথ্যে বলেছো? মাহিরের সাথে তোমার সম্পর্ক কি তাহলে? বর্ষা নিজেকে সামলে নিলেন। তার চোখে এখন আর আতঙ্ক নেই, আছে এক শীতল ক্রোধ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা। তিনি জানেন এই মুহূর্তে তাকে হয় এই চুক্তির খেলা চিরতরে শেষ করতে হবে, অথবা এমন কিছু করতে হবে যাতে আর কোনো প্রশ্ন না ওঠে। দৃঢ় কণ্ঠে বাবার দিকে তাকিয়ে, বাবা প্লিজ, তোমরা সবাই শান্ত হও। শুভ আমার একজন পুরনো বন্ধু ছিল। সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। সে পাগল হয়ে গেছে। কি বললো? তুই নাকি ওকে ভালোবাসতিস, আর তুই নাকি আমার ভয়ে? বাবার কথা শেষ করতে না দিয়ে মাহিরের হাত শক্ত করে ধরে, বাবা, আমি মাহিরকে ভালোবাসি। আর কোনো প্রমাণ তোমাকে দেব? ওর জন্যই তো আমি তোমার আগের সমস্ত পাত্রকে ফিরিয়ে দিয়েছিলাম। এই ছেলে যদি আমার জীবনে না আসতো, তাহলে আমি আজ ওর জন্য চিরকুমার হয়ে থাকতাম। বর্ষা তার অভিনয়কে এক চরম শিখরে নিয়ে গেলেন। বাদল সাহেব তখন শুভর পাগলামি এবং বর্ষার আবেগের মাঝে দ্বিধাগ্রস্ত। তার মনে হলো হয়তো শুভ সত্যি ইমোশনালি ব্ল্যাকমেল করছিল, কারণ তার মেয়ে এত জোর দিয়ে কথা বলছে। বাদল সাহেব চারিদিকে তাকালেন। অতিথিরা এখনও ফিসফিস করছে। তার মান সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। তিনি এক মুহূর্ত চিন্তা করেন, যদি এঙ্গেজমেন্ট এখানেই ভেঙে যায় তবে সমাজে তার আর তার মেয়ের মুখ থাকবে না। এই ঝামেলার একমাত্র সমাধান বিয়ে। গভীর নিঃশ্বাস নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো নাটক নয়। আমি আর কোনো দেরি দেখতে চাই না। তিনি মাহির এবং বর্ষার দিকে তাকালেন। তোদের যখন এত ভালোবাসা, তখন কাল বিলম্ব কেন? আমি চাই না আবার এই পাগলটা এসে কোনো ঝামেলা পাকাক। আগামী পরশু, আমি ঘোষণা করছি, আগামী পরশু অর্থাৎ রবিবার শুভ দিন দেখে এই বর্ষা আর মাহিরের বিয়ে হবে। কোনো এঙ্গেজমেন্ট নয়, সোজা বিয়ে, কোনো আলোচনা নয়। হলরুম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল।
মাহির এবং বর্ষা দুজনেই একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো। তাদের 1 বছরের চুক্তির মেয়াদ এক ধাক্কায় মাত্র 2 দিনে নেমে এলো। পরশু কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে হবে? ঠিক আছে, আমি আছি। আমার মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি হবে না। এই পাগলটার কোনো সমস্যা তৈরি করার সুযোগই পাবে না। মাহিরের বাবা মা, আপনারা শুধু তৈরি থাকুন, আমি সব ব্যবস্থা করছি, ঠিক আছে? মাহির তখন স্থির হয়ে দাঁড়িয়ে, তার মনে আনন্দের সেই কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। কম বিষাক্তটা বেছে নে, কিন্তু এখন সে এক চরম বিষাক্ত পরিস্থিতির মুখোমুখি। 1 বছরের চুক্তির বদলে মাত্র 2 দিনের সত্যিকারের বিয়ে। বাগদান অনুষ্ঠানের অপ্রত্যাশিত সমাপ্তির পর মাহির এবং বর্ষা দ্রুত বাদল সাহেবের চোখে ধুলো দিয়ে একটা ফাঁকা ঘরে আশ্রয় নিল। ঘরের পরিবেশ ছিল থমথমে। তাদের দুজনের মুখেই চরম উদ্বেগ। তাদের চুক্তির পুরো কাঠামোটা এক ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেছে। চাপা স্বরে রাগে কাঁপতে কাঁপতে, এটা কি করলেন আপনি ম্যাম? আমি 1 বছরের চুক্তিতে রাজি হয়েছিলাম শুধু আমার চাকরিটা বাঁচানোর জন্য। আপনি 2 দিনের নোটিশে সত্যি সত্যি বিয়ের দিন ঠিক করে দিলেন? এটা সম্ভব নয়। হাত কসলাতে কসলাতে অসহায় কিন্তু কঠোর কণ্ঠে, কি করতে পারি আমি মাহির? আমার বাবা আর কোনো কথা শুনতে রাজি নন। শুভ এসে সমস্ত পরিস্থিতি নষ্ট করে দিল। আমার বাবার কাছে এখন একটাই সমাধান, বিয়ে। আমি এই বিয়েতে রাজি নই। এটা আমাদের চুক্তির বাইরে। আমি আমার বাবা মাকে কি বলবো? আমি কালকে অফিসে গিয়ে ইস্তফা দেব। আমি আপনার সমস্ত শর্ত মেনে নিতে পারবো না। আপনি কি বলছেন মিস্টার মাহির? আপনি ভুলে যাচ্ছেন আপনি এখন শুধু নিজের জীবনের কথা ভাবলে চলবে না। মানে হলো এই বাগদান ভাঙলে শুধু আমার ক্ষতি হবে না, আমার বাবা সমাজের সামনে মুখ দেখাতে পারবে না। আর আপনার বাবা মা, তারা তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এসেছেন আপনার বিয়েতে। কাল যদি তারা জানতে পারেন যে এই সমস্ত সম্পর্ক মিথ্যে এবং নাটক, তবে তাদের সম্মান, বিশ্বাস এবং আপনার প্রতি তাদের ভালোবাসা সব নষ্ট হয়ে যাবে। আপনি আমাকে আমার বাবা মার সম্মান নিয়ে হুমকি দিচ্ছেন? আমি হুমকি দিচ্ছি না মাহির, আমি আপনাকে বাস্তবতাটা মনে করিয়ে দিচ্ছি। আপনি কালকে আমার বাবার সামনে বলেছেন আপনি আমাকে পাগলের মতো ভালোবাসেন। আপনার বাবা মা আপনার কথায় বিশ্বাস করে এসেছেন। এখন যদি আপনি পিছিয়ে যান, তবে আপনার বাবা মায়ের চোখে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হবেন। যিনি শুধু চাকরির জন্য তাদেরকেও বোকা বানিয়েছেন, সমাজে আমার পরিবারের যে সম্মানহানি হবে তার দায়ও আপনার উপর পড়বে। মাহির চেয়ারের উপর ধপ করে বসে পড়ল। এই প্রথম বর্ষা তাকে এমন এক ফাঁদে ফেললেন যেখান থেকে তার পালানো অসম্ভব। চাকরির ভয় বা ব্যক্তিগত ক্ষতির চেয়ে বাবা মার সম্মান তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কি চান আমি আপনার স্বাধীনতা রক্ষার জন্য আমার জীবন বলি দেই? না, আমি চাই আপনি আপনার বাবা মার সম্মান রক্ষা করুন। 1 বছরের চুক্তিতে আপনি যা পাবেন বলে কথা হয়েছিল সেটাই পাবেন। এই বিয়েটা কাগজে কলমেই থাকবে, আর কোনো ঝামেলা হবে না। বিশ্বাস করুন, আমারও আপনার মতো অনিচ্ছাকৃতভাবে এই নাটক চালিয়ে যেতে হচ্ছে, কিন্তু এটাই এখন আমাদের একমাত্র পথ। মাহির দীর্ঘশ্বাস ফেলল। তার রোমান্টিক হৃদয়ের ভুলের জন্য আজ সে এক চুক্তিভিত্তিক দাম্পত্য জীবনের ফাঁদে পড়তে চলেছে। সে জানে এই মুহূর্তে তার প্রতিবাদ করার আর কোনো সুযোগ নেই। ঠিক আছে, আমি রাজি, কিন্তু মনে রাখবেন এই চুক্তির মেয়াদ 1 বছরের বেশি হবে না। আর এই বিয়ে শুধু আমার বাবা মার সম্মানের জন্য। এর বাইরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না। ধন্যবাদ মাহির, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমি আপনাকে কথা দিচ্ছি এই চুক্তি 1 বছর পরেই শেষ হবে। মাহির মাথা নাড়ল। সে জানে তার আর কোনো পথ নেই। তার সমস্ত কাব্য, সমস্ত প্রেম আজ কর্পোরেট যাতা করে পিষ্ট হয়ে গেল। তার জীবন এখন এক নিখুঁত মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। পরের দিন ছিল রবিবার। বাদল সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী কোনো দেরি নয়, আজই বিয়ে। এত অল্প সময়ে এত বড় আয়োজন করা এক দুঃসাধ্য কাজ, কিন্তু বাদল সাহেবের প্রতিপত্তি আর টাকার কাছে তা হার মানল। সকাল থেকে ভিলায় সাজ রব। সব ভুলে 2 পরিবার ঝাঁপিয়ে পড়ল শেষ মুহূর্তের প্রস্তুতিতে। মাহির এবং বর্ষা, এই 2 কেন্দ্রীয় চরিত্র তখন এক গভীর নাটকের অংশ। মাহিরের বাবা মার চোখে ছিল আনন্দ আর গর্ব, যা মাহিরের হৃদয়ে আরও বেশি অপরাধবোধ তৈরি করছিল। তারা জানে না তাদের ছেলের এই বিয়েটা ভালোবাসার নয়, বরং একটা কঠিন চুক্তির পরিণতি। দুপুরের পর শুরু হলো বিয়ের মূল পর্ব। মাহির পাঞ্জাবি পায়জামা আর পাগড়িতে সেজে বরবেশে প্রস্তুত। বর্ষা বেনারসি পরে বধূ বেশে। বাইরে থেকে তাদের দেখলে মনে হবে এ এক স্বপ্নীল প্রেম কাহিনী, যা সমাজের সমস্ত বাধা পেরিয়ে পরিণতি পেল। কিন্তু
আসল মুহূর্তটি এলো কাজীর উপস্থিতিতে। ধর্মীয় রীতি অনুযায়ী যখন তাদের সম্মতি জানতে চাওয়া হলো, মাহিরের গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। কন্যা বর্ষা, আপনি কি স্বেচ্ছায় এবং পূর্ণ সম্মতিতে ইসলামী শরিয়াহ মোতাবেক নির্ধারিত দেনমোহরের বিনিময়ে মাহির আহমেদকে স্বামী হিসেবে কবুল করতে রাজি আছেন? বর্ষা এক মুহূর্তের জন্য মাহিরের দিকে তাকালেন। তাদের চোখে ছিল তাদের গোপন চুক্তি এবং পারিবারিক সম্মান রক্ষার নীরব শপথ। কবুল। এরপর কাজী সাহেব মাহিরের দিকে তাকালেন। বর মাহির আহমেদ, আপনি কি স্বেচ্ছায় এবং পূর্ণ সম্মতিতে ইসলামী শরিয়াহ মোতাবেক নির্ধারিত দেনমোহরের বিনিময়ে বর্ষা বেগমকে স্ত্রী হিসেবে কবুল করতে রাজি আছেন? মাহির এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার কানে তখন আনন্দের দেওয়া কম বিষাক্ত পথ বেছে নেওয়ার পরামর্শ এবং বর্ষার দেওয়া পারিবারিক সম্মান এর হুমকি বাজছে। তার সমস্ত প্রতিবাদের ভেতরে চাপা পড়ল। কষ্ট গলা পরিষ্কার করে স্পষ্ট স্বরে, কবুল। কয়েক মুহূর্ত পরে কাবিননামায় স্বাক্ষর করা হলো। চুক্তিপত্রের কঠোরতা এখন একটি বৈধ কাবিননামার পবিত্র বন্ধনে রূপান্তরিত হলো। মাহিরের প্রেমের কাব্য পরিণত হলো এক ব্যবসায়িক চুক্তির আইনি পরিণামে। কাজের আনুষ্ঠানিক ঘোষণা শেষ হতেই হলরুম জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ল। বাদল সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে মারুফ সাহেবকে জড়িয়ে ধরলেন। মাহিরের বাবা মা আনন্দে চোখের জল ফেললেন। তাদের ছেলে আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কিন্তু মাহির এবং বর্ষা দুজনেই তখন শান্ত গম্ভীর। আংটি বদলের নাটক থেকে এক লহমায় তারা সত্যি সত্যি স্বামী স্ত্রী। তারা পাশাপাশি বসে রইল। তাদের হাতে এখন দাম্পত্যের বাঁধন, আর মনে সেই গোপন চুক্তি। বাইরে তখন আনন্দের বাদ্যি বাজছে, কিন্তু মাহিরের হৃদয়ে এক কোণে বাজছে এক নীরব করুণ সুর। সে এখন বিবাহিত, কিন্তু তার স্ত্রী তার বস, আর তাদের এই সম্পর্ক 1 বছরের একটি ব্যবসায়িক ডিল মাত্র। তাদের জীবনের এই নতুন অধ্যায় এখন থেকে শুরু হলো এক মিথ্যা প্রেমের বাঁধনে বাঁধা, এক চুক্তিভিত্তিক দাম্পত্য। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই মধ্যরাত পেরিয়ে গেল। বিয়ের সমস্ত রীতিনীতি, লোকজনের ভিড়, আনন্দ উল্লাস সবকিছু পেরিয়ে মাহির এখন বর্ষার ঘরে প্রবেশ করল। তখন বাইরের সব আলো নিভে গেছে। এটি বাসর ঘর, কিন্তু এখানে নেই কোনো রোমান্টিক উষ্ণতা, আছে শুধু এক শীতল চাপা উত্তেজনা। বর্ষা খাটের এক কোণে চুপ করে বসেছিল। তার মুখের বিয়ের সাজসজ্জা এখন ক্লান্তির ছাপ নিয়ে এসেছে। মাহির ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। দুজনেই নীরব। কেউ জানে না এই পরিস্থিতিতে কি বলা উচিত। বাসর রাতের প্রথমে যেই ঘর সাজানো হলো, সেই সাজসজ্জা যেন তাদের চুক্তিবদ্ধ সম্পর্কের সাথে এক নিষ্ঠুর উপহাস করছে। মাহির ধীরে ধীরে খাটের অন্য পাশে বসল। আপনি কি পোশাক পাল্টাবেন? আমি চাইলে বাইরে অপেক্ষা করতে পারি। তার দরকার নেই। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আর আপনি ভুলে যাচ্ছেন মিস্টার মাহির, এটা একটা চুক্তিভিত্তিক বিয়ে। এখানে কোনো বাসরাতের প্রত্যাশা নেই। আমি ভুলিনি ম্যাম, কিন্তু আমাদের এই নাটকটা কি এত তাড়াতাড়ি শুরু করতেই হবে? আপনি আপনার সীমা ভুলে যাচ্ছেন। আপনি আমাকে ম্যাম বলে সম্বোধন করছেন কেন? আমরা এখন স্বামী স্ত্রী, অন্তত এই ঘরের ভেতরে। আর হ্যাঁ, নাটকটা শুরু করার জন্যই আমার এত দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া। শুভর পাগলামির পর আমার বাবার চোখ থেকে সন্দেহ পুরোপুরি দূর করার একমাত্র পথ ছিল এটা। আপনি খুব স্বার্থপরের মতো কাজ করলেন বর্ষা। আপনি আপনার পারিবারিক সম্মান রক্ষা করলেন, আর আমি আমার জীবন এবং আমার বাবা মার সম্মান আপনার হাতে তুলে দিলাম। আমি রাজি হয়েছিলাম 1 বছরের জন্য অভিনয় করতে, আপনার স্বামীর মতো থাকতে নয়। আর আমি চেয়েছিলাম 1 বছর সময় বিয়ের প্রস্তুতি নিতে। আপনি কেন ভুলে যাচ্ছেন যে আপনি আবেগের বশে ভুল মেসেজ পাঠিয়ে এই পরিস্থিতির সৃষ্টি করেছেন? আপনি যদি সেদিন সে ভুল না করতেন, তবে আজ আমাদের দুজনের কেউই এই কষ্টের মধ্যে পড়তো না। এই নাটকটা আমারও ভালো লাগছে না। তো এখন কি হবে? আমরা দুজন দুজনের সাথে এভাবে থাকতে পারবো না, আর এটা শুধু 1 বছর। আমরা থাকবো না। আপনি ভুলে যাবেন যে আমি আপনার স্ত্রী, আর আমি ভুলে যাব যে আপনি আমার অফিসের একজন কর্মচারী। কাল থেকে আমরা এক ছাদের নিচে দুজন অচেনা মানুষ। আপনি এই ঘরের অন্য পাশে ঘুমাবেন। আমাদের মধ্যে কোনো শারীরিক বা মানসিক সম্পর্ক হবে না। এই চুক্তির এটাই মূল শর্ত। সকালে আপনি আমার বাবার সামনে স্নেহশীল স্বামী, আর অফিসে আমার কর্মচারী। ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু মনে রাখবেন এই চুক্তির প্রতিটি দিনের হিসাব থাকবে।
1 বছর পূর্ণ হলেই আমি মুক্তি চাইব। আমি আপনাকে কথা দিয়েছি মাহির, আমি আমার কথা রাখবো। বর্ষা উঠে দাঁড়ালেন এবং পাশের ওয়ার্ড্রপ থেকে একটি কম্বল বের করলেন। তিনি খাটের অন্য পাশে সোফাতে সেটি রাখলেন। আপনি সোফাতে শুয়ে পড়ুন, আমি খাটে ঘুমাবো। আর একটা কথা, কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন যেন আপনার মুখে সেই প্রেমিক স্বামীর হাসিটা দেখা যায়। আমার বাবা মার সন্দেহ হওয়া উচিত নয়। মাহির নীরব রইল। তার মনে তখন আর কোনো প্রেম, কোনো কাব্য নেই। আছে শুধু এক গভীর ক্ষোভ আর কষ্টের অনুভূতি। সে তার ভালোবাসার ভুলটার জন্য এখন তার বসের সাথে এক মিথ্যা দাম্পত্যের ভার বইতে বাধ্য। বাসরাত পরিণত হলো এক চুক্তিভিত্তিক সম্পর্কের প্রথম যুদ্ধের ময়দানে। বিয়ের পরদিন অফিস ছিল মাহিরের জন্য এক নতুন ক্ষেত্র। বাসরাতে বর্ষার সাথে ঝগড়ার পর মাহিরের মন ভারাক্রান্ত হলেও মুখে তাকে দেখতে হচ্ছে এক সদ্য বিবাহিত স্বামীর আনন্দ। তার জীবনে কর্পোরেট অভিনয় এখন চরমে। অফিসে প্রবেশ করার সাথে সাথেই পরিস্থিতি পাল্টে গেল। যেখানে আগে সহকর্মীরা সহজভাবে কথা বলতো, সেখানে এখন তারা মাহিরকে দেখলেই দূরত্ব বজায় রাখছে। গুড মর্নিং মিস্টার মাহির, অভিনন্দন। আপনার বিবাহিত জীবন সুখের হোক। অভিনন্দন স্যার, আপনি এবং ম্যাম খুব সুন্দর জুটি। মাহির লক্ষ্য করলো কেউ আর তাকে তার পুরনো নামে ডাকছে না। সবাই তাকে মিস্টার মাহির বা স্যার বলে সম্বোধন করছে। তাদের চোখে এখন সম্মান নয়, মিশ্রিত ভয় এবং সমীহ। মাহির যখন তার ডেস্কে যাচ্ছিল তখন তার বন্ধু আনন্দ এগিয়ে এলো। কিরে মিস্টার মাহির, কি করলি তুই? বসকে বিয়ে করে নিলি? তুই তো পুরো গেম চেঞ্জার। চিল আনন্দ, পরে কথা হবে। কিছুক্ষণ পরই বর্ষার পিয়ে অফিসের প্রধান স্থানে একটি ঘোষণা দিল। সমস্ত কর্মীর মনোযোগ তখন সেদিকে। আপনাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আমাদের ম্যানেজিং ডিরেক্টর ম্যাম আপনাদের জানাতে চেয়েছেন যে মিস্টার মাহির আহমেদকে অবিলম্বে তার নতুন দায়িত্বের জন্য পদোন্নতি দেওয়া হচ্ছে। এখন থেকে তিনি কোম্পানির অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করবেন। এই ঘোষণা শুনে অফিসে চাপা গুঞ্জন শুরু হলো। মাহিরের চুক্তি অনুযায়ী পদোন্নতি হলো, কিন্তু সে আনন্দ উপভোগ করার মতো মানসিক অবস্থা তার ছিল না। এরপর বর্ষা তার কেবিন থেকে বেরিয়ে এলেন, তার মুখে কর্পোরেট গাম্ভীর্য। তিনি সোজা মাহিরের দিকে হেঁটে এলেন, যা দেখে বাকি সহকর্মীরা আরও সন্তুষ্ট হলো। সবার সামনে স্বাভাবিক গলায়, অভিনন্দন মিস্টার মাহির, আপনার কঠোর পরিশ্রমের ফল। আপনি আপনার নতুন কেবিনে চলে যেতে পারেন। ধন্যবাদ ডার্লিং, তোমার সাপোর্ট ছাড়া এটা সম্ভব হতো না। মাহির যখন তার নতুন বিশাল কেবিনের দিকে যাচ্ছিল তখন তার চোখ গেল বর্ণার দিকে। বর্ণা ডেস্কে বসে মনোযোগ দিয়ে কাজ করার ভান করছিল। তার চোখ ভিজে ছিল না, কিন্তু মুখে ছিল এক কঠিন শূন্যতা। সে মাহিরকে পুরোপুরি এড়িয়ে গেল, একবারও তার দিকে তাকালো না। মাহিরের মনে হলো শুধু সহকর্মীরাই নয়, তার না বলা প্রেমও তাকে আজ পুরোপুরি ইগনোর করলো। মাহির বুঝল এই বিবাহ তাকে কর্পোরেট সিঁড়িতে উপরে তুললেও ব্যক্তিগত জীবনে সে এখন সম্পূর্ণ একা। পদোন্নতি তাকে সবার থেকে আলাদা করে দিয়েছে, আর তার নতুন স্ত্রী তাকে রেখেছে কঠিন চুক্তির সীমায়। তার জীবন এখন অফিসের বসের স্বামী, কিন্তু ব্যক্তিগত জীবনে সে এক বন্দী, যার মুক্তি কেবল 1 বছর পর। চুক্তিভিত্তিক দাম্পত্যের মাসগুলো দ্রুত পেরিয়ে যেতে লাগলো। 1 বছর পূর্ণ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। মাহির এখন অফিসের অ্যাসোসিয়েট ডিরেক্টর, কিন্তু বাড়িতে সে তার বসের চুক্তিবদ্ধ স্বামী। তাদের সম্পর্ক ছিল বরফ শীতল, এক ছাদের নিচে দুটি আলাদা মানুষ। বাসরাতে ঠিক হওয়ার শর্ত অনুযায়ী রাতে মাহিরের জায়গা সোফায় আর বর্ষার খাটে। তাদের কথা হয় শুধু অফিসের কাজ অথবা বাদল সাহেব ও মাহিরের বাবা মায়ের সামনে অভিনয়ের স্ক্রিপ্ট নিয়ে। কিন্তু জীবনের কিছু সমীকরণ থাকে যা কোনো চুক্তি দিয়ে বাঁধা যায় না। সময়ের সাথে সাথে তাদের এই শীতল সম্পর্কের গায়ে যেন উষ্ণতার ছোঁয়া লাগতে শুরু করলো। প্রথম পরিবর্তনটা এলো একদিন রাতে। মাহিরের সর্দি জ্বর হয়েছিল। সারা সোফায় কাঁপতে দেখে বর্ষা প্রথমে নিজের শর্তে অটল ছিলেন, কিন্তু ভোরের দিকে মাহিরের করুণ অবস্থা দেখে বর্ষার কঠোর মন গলে গেল। অনিচ্ছা সত্ত্বেও কিন্তু চাপা উদ্বেগ। কি হলো আপনার? আপনি এভাবে কাঁপছেন কেন? বর্ষা সেদিন চুক্তির কথা ভুলে গিয়ে মাহিরের মাথায় জলপট্টি দিলেন, নিজের হাতে কফি বানিয়ে দিলেন। সেই রাতে মাহির বুঝল
বর্ষার কঠোর আবরণের নিচে একজন সংবেদনশীল মানুষ লুকিয়ে আছে। একদিন মাহিরের অফিসের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট বড় ভুল হয়ে গেল। মাহির দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল। সেদিন রাতে বর্ষা কোনো বস বা স্ত্রী হিসেবে নয়, বরং একজন সহকর্মী হিসেবে তার পাশে দাঁড়ালেন। তিনি সারা রাত মাহিরের সাথে বসে প্রজেক্টের ভুলগুলো ঠিক করলেন। কাজ শেষে ক্লান্ত স্বরে, দেখুন মাহির, আপনার আবেগ হয়তো কবিসুলভ, কিন্তু কাজের প্রতি আপনার নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্ন নেই। ভয় পাবেন না, আমি জানি আপনি সফল হবেন। মাহির সেই রাতে বর্ষার চোখের দিকে তাকিয়েছিল। সেখানে ছিল না কোনো বসের কর্তৃত্ব, ছিল শুধু বিশ্বাস। মাহিরের মনে হলো এই মানুষটা শুধু তার বস নয়, সে তার ভালো মন্দের সঙ্গী। অন্যদিকে বর্ষাও মাহিরের পরিবর্তন দেখছিলেন। মাহির শুধু দক্ষ কর্মী নয়, সে ছিল একজন যত্নশীল মানুষ। বর্ষার বাবা মায়ের সামনে মাহির যখন স্বামীর অভিনয় করত, তখন তার চোখের আন্তরিকতা বর্ষার মনকে নাড়া দিত। মাহির গভীর রাতে বর্ষার জন্য নিজের হাতে চা বানিয়ে আনত, বা অফিসের চাপে থাকা বর্ষাকে হঠাৎ করে চায়ের কাপ হাতে দেখে বলতো, বস আজ আপনি বিরতি নিন। একদিন বর্ষা অফিসে কঠিন সমস্যায় ভেঙে পড়েছিলেন। সেদিন মাহির সব ভয় উপেক্ষা করে তার কেবিনে গিয়ে বর্ষার পাশে দাঁড়ালো। আপনি বস হতে পারেন, কিন্তু আপনি একা নন, আমি আছি যে কোনো কিছুতে। সেই মুহূর্তে বর্ষা মাহিরের চোখের দিকে তাকিয়ে অনুভব করলেন, এই ছেলেটা হয়তো শুরু করেছিল একটি ভুলের মাধ্যমে, কিন্তু তার ভেতরের অনুভূতিগুলো একেবারেই খাঁটি। মাহিরের ভালোবাসা তার কাজের চেয়েও বেশি দৃঢ়। 1 বছর পূর্ণ হতে আর মাত্র একদিন বাকি। রাতে দুজন মুখোমুখি বসেছিল, তাদের হাতে চুক্তিপত্রের কপি। কাল আমাদের চুক্তির শেষ দিন, আমি প্রস্তুত। আমিও প্রস্তুত। কিন্তু দুজনেই জানতো তারা প্রস্তুত নয়। তাদের সম্পর্ক আর সেই চুক্তিতে বাধা নেই। তাদের মন এখন একে অপরের প্রতি দুর্বল। মাহির, আমি জানি আমি আপনার উপর খুব কঠোর ছিলাম, কিন্তু আমি জানি আমি আপনার প্রতি দুর্বল হয়ে গেছি। আমি জানি না কখন হলো, কিন্তু আমি আর আপনাকে আমার জীবন থেকে মুক্তি দিতে চাই না। চুক্তিপত্রের দিকে তাকিয়ে আবেগ ধরে রেখে, আর আমি প্রথম ভুল করেছিলাম, কারণ আমি একজন মেয়েকে ভালোবেসেছিলাম যার নাম বর্ণা। কিন্তু এই 1 বছরে আমি আরেকজনকে নতুন করে আবিষ্কার করেছি, যে বাইরে কঠোর হলেও ভেতরে নরম, যে আমাকে শুধু প্রমোশনই দেয়নি, বরং জীবন চলার পথে আমাকে সাহস জুগিয়েছে। মাহির ধীরে ধীরে বর্ষার দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো অভিনয় নেই, আছে শুধু এক গভীরতম সত্য। বর্ষা, আমি জানি না কবে আমাদের সম্পর্ক চুক্তি থেকে কাবিননামায় আর কাবিননামা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে, কিন্তু এখন আমি আপনাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমার সমস্ত কবিতা, আমার সমস্ত গান এখন শুধু তোমাকেই উদ্দেশ্য করে লেখা। বর্ষার চোখ ভরে এলো। তিনি উঠে এসে মাহিরকে জড়িয়ে তোলেন। তাদের নীরবতা ভেঙে গেল সত্যিকারের ভালোবাসার উষ্ণতায়। আমি আর আপনাকে মুক্তি দেব না মাহির। এই কাবিননামা আর সম্পর্ক সবই এখন সত্যি। আমার বাবা মার ভয় নয়, বরং আমার নিজের ইচ্ছায় আমি আপনাকে আমার জীবনের সমস্ত বসন্ত হিসেবে চাই। সেই রাতে সেই ঘরের সমস্ত শীতলতা দূর হলো। ভালোবাসার বাসরে নতুন করে সাজলো ওদের সংসার। তাদের এই চুক্তিভিত্তিক বিয়ে, যার জন্ম হয়েছিল এক ভুল বার্তা আর এক বসন্তের মিথ্যায়, তা পরিণতি পেল সত্যিকারের ভালোবাসায়। মাহির এবং বর্ষা তাদের নতুন জীবন শুরু করলো। চুক্তিপত্রের কাগজগুলো বাতিল হলো, কারণ জীবন তাদের জন্য লিখে দিয়েছে এক নতুন, সুন্দর এবং চিরস্থায়ী গল্প।